শুরু করে ক্লাস। এই আপনি সামনে যাবেন, বুঝতে পারতেছি। একটু কাছে আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। 4 নাম্বার। ওকে ওকে ওকে, ঠিক আছে, কিন্তু সিনট গেটটা কই? আপনি তো দেখি সিনট অ্যাপ্লাই করেন নাই। মানে আপনার সার্কিট যেটা ছিল ওইখানে তো আপনার চ্যানেল, মানে ওই যে অ্যাপ্লাই করার আগে তো ফার্স্ট কিউবিটার সেকেন্ড কিউবিটার মধ্যে একটা সিনট অ্যাপ্লাই হচ্ছিল, ওই সিনটটা তো নাই মনে হয় এখানে। হ্যাঁ হ্যাঁ, সিনটটা অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা হ্যাঁ, বুঝি নাই কি লাস্ট টিউটোরিয়ালে বলছিলাম না স্যার যে একটা জিনিস প্রুভ হলো আজকে যে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কেউ পারি না। আজকে আরেকটা জিনিস প্রুভ হলো যে আমরা কোয়ান্টাম মেকানিক্স পারি না। না না, সেইটা আমি বলবো না, মানে আচ্ছা কি বলবো জানি না। এই আপনাদের সেকেন্ড প্রবলেম সেটটা আছে কারো কাছে কপি? স্যার এমন কি করা যায় যে ফার্স্টে যখন স্যার কম্পোজিট হইলো তখন যদি ট্রেস আউট করে সেকেন্ড কম্পিট চালাই দিই তাইলে ঝামেলাটা কি যে সেকেন্ড সি নট গেটে হয়ে যায়? হ্যাঁ, মানে ফার্স্ট সিনটের পরে যদি সেকেন্ড কিউবিটটা ফালাই দেন তাহলে সেকেন্ড সিনট কার উপরে অ্যাপ্লাই করবেন? যেটার উপরে অ্যাপ্লাই করার পর কথা ওইটা তো ফালাই দেবেন। হ্যাঁ, আপনাকে ফালাইতে হবে সব অপারেশন শেষ করার পর, আগে না। কারণ আগে ফালাই দিলে তো যেটার উপর অপারেশন করার কথা সেইটাই ফালাই দিছেন, রাইট? আচ্ছা, কি করাবো আজকে? আজকে তো রিভিউ করার কথা। এটা তো ফার্স্টেরটা মনে হয়, ও না সেকেন্ডেরটাই। ওকে আচ্ছা, আমি আপনাদের প্রবলেম সেট 2 এর পার্ট 1টা সলভ করে দিই। ওকে, আপনাদের সাথে আর দেখা হবে নাকি? অনেকে আবার বলতেছে বৃহস্পতিবার টিউটোরিয়াল না নিতে, কারণ পরের দিন মিড। আপনারা কি চান? আপনার আছে শুক্রবারে? না, শুক্রবার মিড থাকলে যে ওইটা তো সকালবেলা ক্লাস, তো আচ্ছা প্রবলেম সেট 2 পি সেট 2 নাকি ওয়েট করবো আরও? মানুষ তো নাই দেখি, শাফির নাই, নীর নাই। শাফিন আসছে, ও নাকি অসুস্থ, আমাকে মেইল করছে, তো ও হয়তো ক্লাসে আসবে না। সেমিনারটা অফ দেওয়া যাবে না, এটার কারণ হলো যে যার সেমিনার সে আবার চলে যাবে ইউএসএ। তীব্র স্যারেরটা অফ দিলে বুঝতে পারছি, এখন যাই না। না, স্যারকে বলছি, স্যার বলছে হলো মিড উইকে অফ থাকবে, মিড উইকে হবে না। এখন এই এটাই। ও মা, আবার কই গেল? ওফ, আচ্ছা দাঁড়ান, মিড উইক বন্ধ থাকবে মানে নেক্সট উইক বন্ধ, রাইট? নেক্সট উইক বন্ধ, তারপরের উইকে তো ক্লাস হবে, তাই না? মানে এক উইক বন্ধ আর কি। এক উইক মানে বন্ধ, মানে ওদের পরীক্ষা চলবে 1 সপ্তাহ, তারপরে থেকে আবার ক্লাস শুরু। হ্যাঁ, একদিন ছুটি দিব না? দাঁড়ান, আপনাদের কয় দিন? 9 দিন তো, রাইট? আজকে কত তারিখ? আজকে 9 তারিখ, 10, 11, 12 তারিখ শুরু। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 তারিখ থেকে ক্লাস শুরু। না না, ছুটি। আপনার কি শনিবার আছে, পরীক্ষা আছে? 20 তারিখ পরীক্ষা আছে? না না, নেক্সট শনিবার 19 তারিখ। আচ্ছা, তাহলে তো হইলই, একদিন ছুটি। 21 তারিখ ক্লাস। আচ্ছা
থাক ওরা ও কই কই চলে গেল। আচ্ছা দিয়েন ল্যাব টেস্ট দিয়ে আইসেন। ওকে প্রবলেম সেট 2 পার্ট 1 আপনাদের কাছে প্রবলেম সেট 2টা আছে? এই তো আচ্ছা ঠিক আছে, সফট কপি থাকলে হবে, আপনারা দেখে মিলাই নিন। ওকে প্রবলেম সেট 2 পার্ট 1 আপনাদের হলো প্রথমে রিডিউস স্টেট বাইরে ক্যালকুলেট করতে দিছি, একটা ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে দিছিলাম রো এ বি। ডেনসিটি ম্যাট্রিক্সের চেহারা হইলো এরকম 1/2 0 0 0 0 0 1, তারপরে 1/√2 1/√2, তারপরে 1/√2 0 হাফ হাফ 0 1/√2 হাফ হাফ। ওকে এই তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, এখান থেকে হইলো মার্জিনাল স্টেট, মানে রিডিউস স্টেটকে মার্জিনাল স্টেটও বলে। মার্জিনাল স্টেট ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ রো এ ক্যালকুলেট করতে হবে আর রো বি ক্যালকুলেট করতে হবে। আর কি করা লাগবে? হ্যাঁ আজানও দিয়ে দিস। লেট কেন? 15 মিনিট লেট। সবাই অসুস্থ, কি অবস্থা? আপনাদের প্যারা কেমন চলতেছে? প্যারা কেমন চলছে? ভালো একদিনে 3টা অ্যাসাইনমেন্ট, তারপরে কয়টা কোর্স করতেছেন আপনারা? 4টা না, 4টা কোর্স তো কম না, মানে 4টাই করতেছে এমনভাবে বললেন যে 4টাতে কিছুই না। কি কোর্সের প্রজেক্ট? নাম সিস্টেম অ্যানালাইসিস কিন্তু বানাইতে দিছে একটা ওয়েবসাইট বানাইতে দিছে, ই-কমার্স ওয়েবসাইট। কিন্তু মানে পুরো মানে আমাদের এখানে নিয়ে কোনো কিছু শেখানো হয় না যে কেমনে বানাবো কি বানাবো বলে বানাবো জিনিস এবারে বলে যে পেয়েছে সেম থিং। সো এখানেও এটাই বলবে বানাবো। আমাদের হচ্ছে অ্যাসেট গ্রাফিক সিস্টেম করতেছি, ওখানে হচ্ছে জাস্ট দেখাইলে যে পয়েন্টস কীভাবে বানাইতে হয়, লাইন্স কীভাবে বানাইতে হয়। তারপরে অ্যাসাইনমেন্ট দিছে যে একটা ফ্রুট বাস্কেট গেম বানায়, একটা ফ্রুট বাস্কেট বানাও। আচ্ছা আচ্ছা ওকে ওকে হ্যাঁ ঠিক আছে, প্রসিডিউর ঠিক আছে, যদিও ফাইনাল রেজাল্ট ঠিক আছে নাকি ঠিক করি না, প্রসিডিউর ঠিক আছে। আচ্ছা আগাই আমরা হইলো কি কর এখানে হচ্ছে কম্পোজিট সিস্টেমের উপর আমি ফার্স্ট কিউবিটের উপর আগে ডেনসিটি ম্যাট্রিক্সটা বানাইতে হবে। এটা হইলো 2 কিউবিট স্টেট, এবার 2 কিউবিট ডেনসিটি ম্যাট্রিক্স বানাইতে হবে। বানানোর পরে তারপরে আপনার টার্ম আসবে অনেকগুলা, প্রত্যেকটা টার্মকে হইলো টেন্সর প্রোডাক্ট হিসাবে লিখতে হবে, মানে ফার্স্ট সিস্টেমের কিছু, টেন্সর প্রোডাক্ট সেকেন্ড সিস্টেমের কিছু, তারপর ফার্স্টটার উপর অ্যাপ্লাই করবেন, সেকেন্ডের উপর অ্যাপ্লাই করবেন। বড় আছে আর কি ক্যালকুলেশন এটা, হ্যাঁ অনেক বড়। যদিও এটা কিছু হ্যাক আছে, হ্যাক বাই করতে পারলে বোনাস। এটা হলো ব্রুট ফোর্স, মানে যা শিখাইছে অমনি করবেন, আর একটা হ্যাক করা যায়। আচ্ছা হ্যাকের দেই, হ্যাকের কি জানি, আচ্ছা হ্যাকের একটা হিন্ট দিতে পারি, সেটা হলো আপনাদের চ্যানেলটা কি দেওয়া, মানে প্রশ্নটা কি ছিল, যেহেতু প্রশ্নটা দিছি হইল এমন একটা চ্যানেল যেটার, আচ্ছা এমন একটা চ্যানেল যেটা ক্রাউস অপারেটর হলো √px আর √1 - pi, এটা তো চ্যানেলটা। এটা কি ধরনের চ্যানেল, এটা কি ধরনের চ্যানেল, অর্থাৎ এটা তো ই এর ক্রাউস অপারেটরগুলো এরকম, রাইট? ই অফ রো কি? √p রো, সরি √px রো আবার √px, মানে
পি এক্স রো এক্স, আর আরেকটা টার্ম আসবে 1 মাইনাস পি আই রো আই বা রো। তো এই চ্যানেলটা কী করতেছে, এটার ইন্টারপ্রিটেশন কী? স্যার পি প্রবাবিলিটিতে রিপিট করতেছে আর 1 মাইনাস পি রুটে হচ্ছে আইডেন্টিটি রুট নাই, মানে প্রবাবিলিটি 1 মাইনাস পি, হ্যাঁ উইথ প্রবাবিলিটি পি বিট ফ্লিপ করতেছে, উইথ প্রবাবিলিটি 1 মাইনাস পি কিছুই হইতেছে না। তো আপনার যে সার্কিটটা ঠিক আছে, তো এইখানে হইল ই আর এখানেও ই, তাইলে ধরেন দুই জায়গায় বিট ফ্লিপ হচ্ছে, এটা প্রবাবিলিটি কত? মানে এই জায়গায় বিট ফ্লিপ হচ্ছে, এটা প্রবাবিলিটি পি, এই জায়গায় বিট ফ্লিপ, দুইটা চ্যানেল তো সেম, এই জায়গায় বিট ফ্লিপ হচ্ছে, এটা প্রবাবিলিটি অফ পি, তাহলে দুই জায়গায় বিট ফ্লিপ হচ্ছে, এটা প্রবাবিলিটি কত? পি স্কোয়ার, পি টাইমস পি, মানে এখানে বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি পি, এখানে বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি পি, তাহলে দুই জায়গায় বিট ফ্লিপ হচ্ছে, এটা প্রবাবিলিটি কি? পি স্কোয়ার না? তো উইথ প্রবাবিলিটি পি স্কোয়ার সার্কিটটা হলো এইটা। এরকম চারটা ধরনের সার্কিট সম্ভব। দুই জায়গায় বিট ফ্লিপ হচ্ছে, এখানে বিট ফ্লিপ হচ্ছে, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে, এখানে হচ্ছে না, আর দুই জায়গায় কিছু হচ্ছে না। তো আপনারা চাইলে, আচ্ছা এটা হিন্ট, আর কিছু বলবো না, ঠিক আছে, এইটা ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারেন। ক্যালকুলেশন যে খুব বেশি সহজ হবে তা না, একটু সহজ হবে। আর যদি মনে হয় স্যার কী বলছেন বুঝতেছি না, তাহলে ব্রুট ফোর্স করেন, ওটা সলিউশনের সময় বলবো নি। আচ্ছা ফেরত আসি, প্রবলেম সেট 2 করাবো নাকি রিভিউ করবো? প্রবলেম সেটে যেরকম দিচ্ছি ওরকমই দিব, ওইগুলাই দিব না, ওই রকম দিব। আর আমি ভাবতেছি জিষ্ণুকেও কিছু প্রশ্ন দিতে বলবো, এখন ও কি চিন্তা করে প্রশ্ন করে আমি জানি না। এই গত সেমিস্টারে QC 1 করছেন কে? আচ্ছা আপনারা সব আগে করছিলেন? ও আচ্ছা, গত সেমিস্টারে QC 1-এর একটা ফাইনাল প্রশ্ন আমি করছিলাম, আর একটা প্রশ্ন তার তীব্র স্যার করছিল, তিনজনে 3টা কোয়েশ্চেন করছে। বলছে না, জিষ্ণু বলে যে ভাই আমি ক্লাসে জোক বলি, কেউ হাসে না, তারপর জোকটা এক্সপ্লেন করি, আমি হাসি তাও ওরা হাসে না। I had a similar experience. আমি তো টিউটোরিয়াল নেই ওই সেকশনের, মানে সেকশনটা খুব ঝিমায় গেছে, মনে হচ্ছে যে কোনো এনার্জি নাই, কিচ্ছু নাই। না কিছু স্টুডেন্ট আছে, ওটা সবই থাকে, কিন্তু অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট হলো হ্যাঁ করতেছি এরকম। হ্যাঁ হ্যাঁ, না এটা আসলে একটা বড় সমস্যা হয়ে গেছে, মানে আমাদের কোয়ান্টাম কম্পিউটিং পড়ানোর আগে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লিনিয়ার অ্যালজেব্রা পড়ানো লাগে। তো মানে ব্র্যাকের লিনিয়ার অ্যালজেব্রা কোর্সগুলা হ্যাঁ খুবই বাজে অবস্থা। আপনাদের রো এচেলন শিখায় আর কি, বুঝছি ম্যাট্রিক্স কম্পিউটেশন করা শেখায়, কিন্তু লিনিয়ার অ্যালজেব্রার আন্ডারলাইন ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা ভালো মতো শেখানো হয় না। আপনাদের লিনিয়ার অ্যালজেব্রা কোর্স তো ম্যাথ ডিপার্টমেন্ট নেয় না? উফ, এইটা আসলে শুধু যে এই কোর্সের সমস্যা তাও তো না। আমার তো মনে হয় আপনারা মেশিন লার্নিংয়ে বা কেমনে বুঝেন লিনিয়ার অ্যালজেব্রা ভালো মতো না বুঝলে? মেশিন লার্নিং কোর্স কেউ করছেন? আচ্ছা আচ্ছা, করি নাই কিন্তু পারেন। ও জিআরএস স্যার তো তাহলে ভালোই পড়াইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে তো মনে হয় যে মেশিন লার্নিং না বুঝলে তো ইয়াও বোঝা সম্ভব না ভালো মতো। স্যার কি বলতেছি, লিনিয়ার অ্যালজেব্রা না বুঝলে তো মেশিন লার্নিংও বোঝা ভালো বোঝা। কি করব বলেন, এটা করাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে রিভিউই করি। আসলে এটা শুরু করলে আই এম গেসিং হয়তো রিভিউ করে শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে।
ওকে, রিভিউ কি শিখলাম। আচ্ছা, এটা হলো এখন একটা টান দিব। ওকে, একদম শুরু করেছিলাম, প্রথম 2টা ক্লাস নিলাম হলো স্টেট ভেক্টর ফর্মালিজমের রিভিউ। ঠিক আছে, স্টেট ভেক্টর ফর্মালিজমে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের 4টা পস্টুলেট। স্টেট ভেক্টর ফর্মালিজমে কোয়ান্টাম মেকানিক্সের 4টা পস্টুলেট কি? আচ্ছা, প্রথমে পড়লাম হলো স্টেট ভেক্টর ফর্মালিজম। আচ্ছা, 4টা পস্টুলেট হলো, এক, যে একটা আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেমের স্টেট হলো একটা হিলবার্ট স্পেসের একটা নর্মালাইজড ভেক্টর। ওকে, আচ্ছা, ওকে, আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেম হলো নর্মালাইজড ভেক্টর ইন এ কমপ্লেক্স হিলবার্ট স্পেস। ওকে, আচ্ছা, পস্টুলেট 2 হইল যে কোনো কোয়ান্টাম সিস্টেম মেজার করলে মেজারমেন্ট রেজাল্ট র্যান্ডম। মেজারমেন্ট রেজাল্ট সবসময় এক্স্যাক্টলি বলা যায় না, মেজারমেন্টের করেসপন্ডিং প্রবাবিলিটি আছে। ঠিক আছে, একটা কোয়ান্টাম মেজারমেন্ট ডিসক্রাইব করে হলো এ সেট অফ প্রজেক্টরস। মেজারমেন্ট বাই, আচ্ছা, একটা কোয়ান্টাম মেজারমেন্ট ডিসক্রাইব করে হলো একটা প্রজেক্টরের সেট দিয়ে। তো ওই মেজারমেন্টটা করলে আইতম আউটকাম পাওয়ার প্রবাবিলিটি হলো সাই পাই আই সাই, আর পোস্ট মেজারমেন্ট স্টেট অর্থাৎ সাই আই, গিভেন দ্যাট আমি আইতম আউটকাম পাইছি, আমার পোস্ট মেজারমেন্ট স্টেট হলো পাই আই সাই ডিভাইডেড বাই সাম নর্মালাইজেশন কনস্ট্যান্ট। নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হলো √/pi। ওকে, আচ্ছা, তারপরে পস্টুলেট 3 ছিল হলো একটা কোয়ান্টাম সিস্টেমের এভলিউশন হলো ইউনিটারি হয়। ঠিক আছে, evolution is unitary. ইউনিটারিটির কন্ডিশন হলো u dagger u সমান সমান u dagger ইকুয়ালস টু আইডেন্টিটি। আর 4 নাম্বার ছিল যে আমরা যদি একটা কম্পোজিট কোয়ান্টাম সিস্টেম ডিসক্রাইব করতে চাই, কম্পোজিট কোয়ান্টাম সিস্টেম মানে হলো 2টা সিস্টেম আছে বা একাধিক সিস্টেম আছে, তারা ইন্ডিভিজুয়ালি আইসোলেটেড না, কিন্তু কম্বাইন্ড সিস্টেমটা আইসোলেটেড। ঠিক আছে, ধরলাম একটা সিস্টেম আছে এ, একটা সিস্টেম বি, এ আর বি নিজেদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। তো এ ইন্ডিভিজুয়ালি এ বা বি আইসোলেটেড না, কিন্তু এ বি সিস্টেমটা আইসোলেটেড। এরকম একটা আইসোলেটেড সিস্টেমের স্টেট ডিসক্রাইব করে হলো কম্পোজিট সিস্টেমের স্টেটগুলো হলো একটা টেনসর প্রোডাক্ট স্পেসে বিলং করে। কম্পোজিট সিস্টেমের স্টেট বিলংস টু এ টেনসর প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, আচ্ছা, ওই টেনসর প্রোডাক্ট স্পেসে কিছু স্পেশাল স্টেট আছে যেগুলোর জন্য ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টেট অ্যাসাইন করা যায় না, ওইগুলোকে এনট্যাঙ্গেলড স্টেট বলে। আর যেসবের জন্য ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টেট অ্যাসাইন করা যায় ওগুলো হলো প্রোডাক্ট স্টেট। এই স্টেট ভেক্টর ফর্মালিজমে এই হইল কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, তারপরে হলো আমাদের ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম শুরু। আচ্ছা, ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম যে কী পড়াইছে আমার নিজেরও তো কমপ্লিটলি মনে নাই। আচ্ছা, দেখি, মনে করার চেষ্টা করি। কোনো প্রশ্ন? স্টেট ভেক্টর ফর্মালিজম নিয়ে তো আসলে কোনো প্রশ্ন থাকার কথা না। ওকে, তারপরে ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম শুরু করছি। ওকে, ডেনসিটি ম্যাট্রিক্স। ওকে, ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম শুরু করছিলাম হইল অনসম্বল দিয়ে। ঠিক আছে, অনসম্বল কি? অনসম্বল হলো এ প্রবাবিলিস্টিক কালেকশন অফ কোয়ান্টাম স্টেটস। ধরলাম আমার কাছে একটা কালেকশন আছে, ওই কালেকশনের মধ্যে অনেক স্টেট আছে, তো উইথ প্রবাবিলিটি p1 স্টেট হতে পারে psi1, উইথ প্রবাবিলিটি p2 স্টেট হতে পারে psi2, ডট 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 উইথ প্রবাবিলিটি pn স্টেট হতে পারে psi n। ঠিক আছে, তো এরকম একটা অনসম্বলকে আমরা একটা ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ওই ডেনসিটি ম্যাট্রিক্সটা হবে হলো এইটা, রো ইকুয়ালস টু p1 psi1 এর সাথে psi1 এর আউটার প্রোডাক্ট প্লাস p2 psi2 এর সাথে psi2 এর আউটার প্রোডাক্ট প্লাস ডট 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 pn psi n এর সাথে psi n এর আউটার প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল অনসম্বল। তো এই যেই জিনিসটা কনস্ট্রাক্ট করলাম এটাকে হলো অনসম্বলের করেসপন্ডিং ডেনসিটি ম্যাট্রিক্স বলে। আচ্ছা, এই ডেনসিটি ম্যাট্রিক্সের প্রপার্টি কি? প্রপার্টি হইল, আচ্ছা, এটা একটা এটা ট্রেস 1,
আচ্ছা প্রপার্টি কী কী? একটা প্রপার্টি হলো এটা ট্রেস 1, প্রুফ করা খুবই সিম্পল, এটা ট্রেস নিলে আউটার প্রোডাক্টগুলো ইনার প্রোডাক্ট হয়ে যাবে, সব প্রপার্টি যোগ হয়ে যাবে 1। আচ্ছা তারপরে এটা হলো হারমিশিয়ান, রো ড্যাগার ইকুয়ালস টু রো, এটাও সোজা, আপনি ড্যাগার করলে এগুলো তো রিয়েল নাম্বার, সেম জিনিসই পাবেন। আর সি হইলো এটা একটা পজিটিভ ম্যাট্রিক্স, ঠিক আছে, অর্থাৎ এটা সব আইজেন ভ্যালু রিয়েল। এটা কেমন প্রুফ করবেন? আচ্ছা এটা প্রুফ করার সিস্টেম হইলো আইজেন ভ্যালু রিয়েল হওয়ার কন্ডিশন হলো আপনার আসতে পারে ইটা রো ইটা, যে কোনো স্টেট ইটার জন্য যদি এই কোয়ান্টিটিটা গ্রেটার ইকুয়াল 0 হয় তাহলে আমরা মাঝখানে ম্যাট্রিক্সটাকে পজিটিভ ম্যাট্রিক্স বলি। তো দুই সাইডে ইটা দিয়ে গুণ দিলে আপনি ইনার প্রোডাক্ট মড স্কোয়ার পাবেন, তো প্রত্যেকটা টার্ম বেসিক্যালি গ্রেটার ইকুয়াল 0 হবে, তো পুরো টার্মটাই গ্রেটার ইকুয়াল 0, তো শেষ, ঠিক আছে। তো একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হওয়ার জন্য মানে আসলে টেকনিক্যালি আপনার হ্যাঁ বলতে পারেন যে একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হওয়ার জন্য 3টা কন্ডিশন লাগবে, 3টা কন্ডিশন লাগবে। আসলে এইটা ইমপ্লাই করে 3টা কন্ডিশন চিন্তা করতে পারেন। এখানে কিছু সাবটেলিটি আছে, আমি টিউটোরিয়ালে একটা ভুল করছিলাম, ঠিক আছে, যে আইজেন ভ্যালু গ্রেটার ইকুয়াল 0 ডাজ নট অলওয়েজ ইমপ্লাই দিস, মানে মানে এই দুইটা আসলে এখানে কিছু সাবটেলিটি আছে। আপনার আপাতত আপনার 3টাই ধরে নেন, যেটাকে একটা নর্মাল ম্যাট্রিক্স হইতে হবে, মানে হারমিশিয়ান ম্যাট্রিক্স হইতে হবে, আর রো গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। ওকে, এইটা হইলো একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন। তো একটা ডেন্সিটি ম্যাট্রিক্সের এই যে ডিকম্পোজিশনটা, এটাকে একটা অনসম্বল ডিকম্পোজিশন বলে, অনসম্বল ডিকম্পোজিশন বলে। আচ্ছা একটা ডেন্সিটি ম্যাট্রিক্সের অনসম্বল ডিকম্পোজিশন ইউনিক না, ঠিক আছে, একই ডেন্সিটি ম্যাট্রিক্সের একাধিক অনসম্বল ডিকম্পোজিশন থাকতে পারে। এই সব অনসম্বল ডিকম্পোজিশনের মধ্যে একটা স্পেশাল অনসম্বল ডিকম্পোজিশন আছে, সেটা হলো এটা স্পেক্ট্রাল ডিকম্পোজিশনটা। এটা যেহেতু একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, এটা একটা স্পেক্ট্রাল ডিকম্পোজিশন আছে, মানে নর্মাল হলেই স্পেক্ট্রাল ডিকম্পোজিশন থাকে। তো তাইলে এটা একটা স্পেক্ট্রাল ডিকম্পোজিশন আছে হুইচ ইজ অফ দিস ফর্ম, λ1 e1 প্লাস λ2 e2 প্লাস ডট 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 λn en। ওকে, ইন জেনারেল একটা অনসম্বল ডিকম্পোজিশনে যে স্টেটগুলোকে অর্থোগোনাল হইতে হবে এরকম কোনো কন্ডিশন নেসেসারি না, কিন্তু স্পেক্ট্রাল ডিকম্পোজিশনে আপনার এই স্টেটগুলো অর্থোগোনাল, ঠিক আছে। তো এই স্পেক্ট্রাল ডিকম্পোজিশনটাও একটা অনসম্বল ডিকম্পোজিশন। আর একটা জিনিস বলছিলাম যে স্পেক্ট্রাল ডিকম্পোজিশনে যতগুলো টার্ম আছে এটা হলো মিনিমাল অনসম্বল ডিকম্পোজিশন, বা অর্থাৎ এর চেয়ে কম টার্ম ব্যবহার করে আসলে এই ডেন্সিটি ম্যাট্রিক্সকে প্রকাশ করা সম্ভব না। এইটা আর কি স্টেটের মধ্যে আর কি বলছিলাম এই, আচ্ছা আরেকটা জিনিস বলছিলাম হলো যে এখান থেকে বাইর করে কেমনে, মেজারমেন্ট প্রবাবিলিটি বাইর করে কেমনে। ধরেন আমি এই ডেন্সিটি ম্যাট্রিক্সের উপর একটা মেজারমেন্ট করলাম, ধরেন আমার মেজারমেন্টে একটা সেট অফ প্রজেক্টরস আছে, তো এই ডেন্সিটি ম্যাট্রিক্সের উপর এই মেজারমেন্টটা করলে আমার আইতম আউটকাম পাওয়ার প্রবাবিলিটি হলো ট্রেস অফ রো টিআই, শেষ। ওকে, আরেকটা জিনিস বলছিলাম হলো অনেক সময় এই প্রজেক্টরগুলো আলাদাভাবে বলা হয় না, মেজারমেন্টের জন্য একটা কোরেসপন্ডিং হারমিশিয়ান অপারেটর বলে দেওয়া হয়, ঠিক আছে, সাম অপারেটরও, যে এই অপারেটরের মেজারমেন্টটা করতেছি। এটার মিনিং কি? এটার মিনিং হলো এটা যেহেতু হারমিশিয়ান, এটা একটু স্পেক্ট্রাল ডিকম্পোজিশনটা লিখতে পারবেন, স্পেক্ট্রাল ডিকম্পোজিশন লিখলেও স্পেক্ট্রাল ডিকম্পোজিশনে যে প্রজেক্টরগুলো আছে ওই প্রজেক্টরের কোরেসপন্ডিং মেজারমেন্টটা করতেছে, এটাই বোঝায়, ঠিক আছে। তো জেড মেজারমেন্ট করতেছি, এটার মানে কি, কোন বেসিসে মেজার করতেছি? 0 বেসিসে, মানে কম্পিউটেশনাল বেসিসে মেজারমেন্ট করতেছি, ঠিক আছে। তো জেড মেজারমেন্ট করা মানে হলো কম্পিউটেশনাল বেসিসে মেজারমেন্ট করা, এক্স মেজারমেন্ট করা মানে হলো প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট করা, ঠিক আছে। আচ্ছা আর কি এই, আর অনসম্বলের উপর আমরা চাইলে স্টোক্যাস্টিক ইভ্যালুয়েশন করতে পারি, আচ্ছা ইভ্যালুয়েশনটা একটু পরে বলি, ঠিক আছে। ওকে, আচ্ছা স্টোক্যাস্টিক ইভ্যালুয়েশন বলতেছি। আচ্ছা স্টোক্যাস্টিক ইভ্যালুয়েশন মানে হলো যে মানে আমার কাছে কোনো একটা ডেন্সিটি ম্যাট্রিক্স আছে, আচ্ছা তারপরে বলছিলাম হলো যে ডেন্সিটি ম্যাট্রিক্সের এভলিউশন হয় কেমনে। ডেন্সিটি ম্যাট্রিক্সের উপর যদি কোনো ইউনিটারি এভলিউশন হয় তাইলে আমার রো প্রাইম হবে হলো ইউ রো ইউ ড্যাগার, মানে আগে এক সাইড দিয়ে অ্যাপ্লাই করা লাগতো, এখন দুই সাইড দিয়ে অ্যাপ্লাই করা লাগবে আর কি, ওই সাইড দিয়ে ইউ ড্যাগার অ্যাপ্লাই করা লাগবে। স্টোক্যাস্টিক এভলিউশন হলো যে জাস্ট একটা সিঙ্গেল ইউনিটারি নাই, উইথ সাম প্রবাবিলিটি সাম ইউনিটারি অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে। ধরলাম উইথ প্রবাবিলিটি Q1 U1 অ্যাপ্লাই হতে পারে, উইথ প্রবাবিলিটি Q2 U2 অ্যাপ্লাই হতে পারে, এইভাবে ডট 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 ডট, ঠিক আছে। তাইলে এই ধরনের এভলিউশনকে স্টোক্যাস্টিক এভলিউশন বলে,
ঠিক আছে, যে যেসব এভলিউশনকে একাধিক ইউনিটারির প্রবাবিলিস্টিক মিক্সচার হিসাবে লেখা সম্ভব বা রিপ্রেজেন্ট করা সম্ভব। তো আমার একটা ডেন্সিটি ম্যাট্রিক্স আছে রো, এটার উপরে যদি স্টোকাস্টিক এভলিউশন হয় তাহলে এভলিউশনের পরের ডেন্সিটি ম্যাট্রিক্সটা হবে Q1 U1 রো U1 ড্যাগার প্লাস Q2 U2 রো U2 ড্যাগার প্লাস ডট 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 ডট। That is an example of a stochastic evolution, yes. আচ্ছা, এটা বলছিলাম স্টোকাস্টিক এভলিউশন গেল, তারপরে মেজারমেন্ট গেল। ওকে, আচ্ছা, তারপরে আসি হলো আমাদের নেক্সট প্রোগ্রাম ছিল রিডিউস স্টেট নামক একটা জিনিস কনস্ট্রাক্ট করা। ওকে, রিডিউস স্টেট। রিডিউস স্টেট কী জিনিস? রিডিউস স্টেট হলো যদি আমার একটা বড় সিস্টেমের একটা ডেন্সিটি ম্যাট্রিক্স থাকে, তাহলে আমরা একটা ছোট সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে পারি। ঠিক আছে, যেটা স্টেট ভেক্টর ফর্মালিজমে করা যাইতো না, ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে করা যায়। ঠিক আছে, ওই 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 ছোটো সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্সের পারপোজ কি? পারপোজ হলো আমরা যদি জাস্ট ছোট সিস্টেমের উপর কোনো মেজারমেন্ট করি, তাহলে আমরা ওই ছোটো ডেন্সিটি ম্যাট্রিক্স থেকেই মেজারমেন্ট প্রবাবিলিটি এক্সট্রাক্ট করতে পারবো, আমাদের বড় সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্স নিয়ে বসা লাগবে না। ওকে, এটা ছিল আমাদের ওই রিডিউস স্টেটটা কনস্ট্রাক্ট করার পারপোজ। আচ্ছা, তো এই কনস্ট্রাকশনের জন্য আমাদের একটা কি রেজাল্ট প্রুভ করা লাগছিল। আচ্ছা, সেটার আগে রিডিউস স্টেটে যাওয়ার আগে তো একটা জিনিস করছিলাম, সেটা হলো, আচ্ছা, এটা পার্ট এ। প্রথমে হলো পার্শিয়াল ট্রেস কী জিনিস সেটা ডিফাইন করছিলাম, ওইগুলো হলো ম্যাথ লেকচার ছিল। পার্শিয়াল ট্রেস কী জিনিস? পার্শিয়াল ট্রেস হইলো, এটা ডেফিনিশন ছিল এরকম, ধরলাম আমার কাছে এরকম একটা ইয়ে আছে ট্রেস, তো এই সিস্টেমের উপর ট্রেস নেওয়া, এটার মানে হলো যে জাস্ট এই সিস্টেমের অপারেটর, এই সিস্টেমের উপর পার্শিয়াল ট্রেস নেওয়া মানে জাস্ট এই সিস্টেমের অপারেটরটার উপর ট্রেস নিব, আর বি সিস্টেমের অপারেটরটা যেরকম আছে সেরকমই রেখে দিব। ঠিক আছে, এখন এই রিলেশনটা কমপ্লিট না। কমপ্লিট না বলতে আমার এরকম অপারেটর এক্সিস্ট করে যেগুলো প্রোডাক্ট অপারেটর না, তো ওইসব অপারেটরের জন্য তাইলে এটা এক্সটেন্ড করার নিয়মটা হলো যে এটা লিনিয়ার, এটা ডেফিনিশন। আর আমার যদি দুইটা অপারেটর থাকে PAB আর QAB, তাইলে ট্রেসটা হলো লিনিয়ার হবে। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের পার্শিয়াল ট্রেস। পার্শিয়াল ট্রেসের জন্য আমরা হলো একটা কি রেজাল্ট প্রুফ করছিলাম, তারপরে বলছিলাম যে আমরা কিছু নোটেশন অ্যাবিউজ করবো, যে সবসময় টেন্সর প্রোডাক্টটা লিখবো না। ঠিক আছে, টেন্সর প্রোডাক্টটা না লিখলে যদি দেখা যায় যে একটা সিস্টেমের অপারেটরকে একটা সিস্টেমের অপারেটর দিয়ে গুণ দিচ্ছি, এটা আমরা বুঝে নিব যে অন্য সিস্টেমের উপর আইডেন্টিটি আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের একটা কি রেজাল্ট লাগছিল আমাদের রিডিউস স্টেটটা কনস্ট্রাক্ট করার জন্য, সেটা হলো ট্রেস অফ এ PAOAB, আচ্ছা এ না, এটা বি দেই, ইকুয়ালস টু PA ট্রেস এ OAB। অর্থাৎ আমার যদি বি সিস্টেমের উপর ট্রেস থাকে, তাহলে এ সিস্টেমের একটা অপারেটরকে বের করে আনতে পারবো। ওকে, এটা আসলে ওইভাবেই লেখা সম্ভব। ধরেন আমার যদি এরকম হইতো OAB PA, তাইলে তখন কী করতাম? বের করা যাইতো না। আচ্ছা, প্রথমত এই অবস্থায় অর্ডার সুইচ করা যাবে না। কেন যাবে না? যাইতো যদি এখানে জাস্ট বি থাকতো, এই সিস্টেমের অপারেটর বি সিস্টেমের অপারেটর এইভাবে কমিউট করা সম্ভব, কিন্তু এইটার মধ্যে তো একটা এর পার্ট আছে, ওএবির মধ্যে তো একটা এর পার্ট আছে। ঠিক আছে, আর দুইটা অপারেটর তো ইন জেনারেল কমিউট করে না, রাইট? তো এইটার মধ্যে যে এর পার্ট আছে আর এই যে এর পার্ট, এই দুইটা যে কমিউট করবে এটার গ্যারান্টি নেই। তো এখান থেকে কী লিখতে পারবো? আচ্ছা, এটাকে হইলো আমি এমনি লিখতে পারবো। এই দুইটা জিনিস কিন্তু সেম না। কেন সেম না? দেখেন, এইটা কিন্তু ট্রেস অফ করছি, এটা ট্রেস অফ BOAB। তো এই জিনিসটা টেকনিক্যালি কিসের অপারেটর?
এ সিস্টেমের অপারেটর, বিকে তো ট্রেস আউট করে ফেলছি, ঠিক আছে? তো মানে এইটা একটা এ সিস্টেমের অপারেটর, এটা একটা এ সিস্টেমের অপারেটর, তো এই দুইটাই ইন জেনারেল কমিউট করবে না। মানে আপনি বের করে আনতে পারবেন, অর্ডার মেনটেন করে বের করতে হবে, ঠিক আছে? যেমন এখান থেকে পিএ বাইর করতে পারছি, এখান থেকেও পিএ বাইর করতে পারছি, কিন্তু আমাকে অর্ডারটা মেনটেন করতে হবে। ওকে, আচ্ছা, এটা ছিল পার্শিয়াল ট্রেসের ডেফিনিশন। ওকে, পার্শিয়াল ট্রেস নিয়ে আর কি বলছিলাম, আর কিছু কি বলছিলাম মনে নেই তো। ওকে, আচ্ছা, এটা ডিরাইভ করা সম্ভব, এটা হলো আমাদের পার্শিয়াল ট্রেসের যে ডেফিনিশন, ট্রেসের ডেফিনিশন, ওইসব থেকে এই আইডেন্টিটিটা ডিরাইভ করা সম্ভব। ওকে, তারপরে হইলো আমাদের রিডিউস স্টেট কনস্ট্রাক্ট করছি। আচ্ছা, রিডিউস স্টেটের কনস্ট্রাকশনটা মোটিভেশন ছিল এরকম যে ধরলাম আমার একটা কম্বাইন্ড সিস্টেম আছে রো এ বি, ঠিক আছে? আর আমি জাস্ট এ সিস্টেমের উপর কোনো একটা মেজারমেন্ট পারফর্ম করতেছি, বি সিস্টেমের উপর হাত দিতেছি না, ঠিক আছে? তো ধরলাম এই সিস্টেমের উপর যে মেজারমেন্টটা পারফর্ম করতেছি, ওই মেজারমেন্টের করেসপন্ডিং প্রজেক্টর হইলো এরকম, ঠিক আছে? তাহলে আমার কম্বাইন্ড সিস্টেমের উপর কি মেজারমেন্ট হচ্ছে? কম্বাইন্ড সিস্টেমের উপর মেজারমেন্ট হচ্ছে হইলো এই জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ কম্বাইন্ড সিস্টেমের উপর আমি টেকনিক্যালি আইডেন্টিটি দিয়ে মেজার করতেছি। আইডেন্টিটি দিয়ে মেজার করলে তো সিস্টেমে কোনো চেঞ্জ হয় না, মনে আছে এসব বলছিলাম যে? আচ্ছা, তাইলে আমার ধরেন আই পাওয়ার প্রবাবিলিটি কি? আই পাওয়ার প্রবাবিলিটি হলো এইটা, পিআই সমান সমান ট্রেস অফ এ বি। ও আচ্ছা, পার্শিয়াল ট্রেসের আরেকটা আইডেন্টিটি বলছিলাম, ওটা বলতে ভুলে গেছি। সেটা হইলো ট্রেস, টোটাল ট্রেস, কোনো একটা অপারেটরের উপর টোটাল ট্রেস নেওয়া হইলো আমার মানে পার্শিয়াল ট্রেসের কম্পোজিশন, ঠিক আছে? আর এই অর্ডারটা কমিউট করা যায়, আগে এ ট্রেস নিয়ে পরে বি এর ট্রেস নেওয়া যায়, অথবা বি এর ট্রেস নিয়ে এ ট্রেস নেওয়া যায়। আচ্ছা, তাইলে আমার আই পাওয়ার প্রবাবিলিটি হলো এই জিনিসটা, পাই আই টেনসর আই রো এ বি। এটা হলো বি সিস্টেমের অপারেটর, সরি এটা এ সিস্টেমের অপারেটর, এটাও এ সিস্টেমের অপারেটর, ঠিক আছে? আচ্ছা, এইটার পরে আমাদের ওই আইডেন্টিটি ব্যবহার করলে আমি, আচ্ছা, প্রথমে হইলো এটাকে এমনি লিখতে পারি, ট্রেস অফ এ, ট্রেস অফ বি, পাই আই, আইডেন্টিটিটা ফালাই দিই, ঠিক আছে? এটাকে লিখবো না, পাই এ রো এ বি। ওকে, আচ্ছা, এটা বি এর ট্রেস, এটা এ এর অপারেটর, এটাকে বাইর করতে পারবো। বাইর করলে হইলো ট্রেস অফ এ, পাই আই এ, ট্রেস বি, রো এ বি, ঠিক আছে? তো আমরা যদি এ সিস্টেমের উপর কোনো মেজারমেন্ট করি, তাহলে আমার পুরো বি সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্সটা জানার দরকার নাই, আমার একটু জিনিস জানলেই যথেষ্ট, ঠিক আছে? তো এই কোয়ান্টিটিটাই তাইলে আমাদের আসলে এ সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্স। ওকে, তো দিস ইজ আওয়ার রো এ। ওকে, রো এ হলো ট্রেস বি, রো এ বি। তো ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজম রিডিউস স্টেট কনস্ট্রাক্ট করার যে রেসিপি, সেইটা হলো যে আমার যে কম্বাইন্ড সিস্টেমের যে স্টেটটা আছে, আমি যে সিস্টেমটা ফালাই দিতে চাই ওই সিস্টেমের উপর ট্রেস আউট করতে হবে। ট্রেস আউট করলে তাহলে বাকি যেটা থাকবে ওইটা হলো আমার রিডিউস ডেন্সিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা হলো রিডিউস স্টেটের কনস্ট্রাকশন ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর কি করছি? তারপর হলো পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করছি। পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স। আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে ধরেন তার আগে আরেকটা কাজ করছিলাম, সেটা হলো ধরলাম আমার কাছে একটা ডেন্সিটি ম্যাট্রিক্স আছে রো, এটার উপর একটা মেজারমেন্ট করছি, ওই মেজারমেন্টের করেসপন্ডিং প্রজেক্টরগুলো হলো এইটা, ঠিক আছে? তারপরে আমি একটা স্পেসিফিক টাইপ অফ সিনারিও বলছিলাম, ধরেন মেজারমেন্ট করে মেজারমেন্ট রেজাল্টটা ফালাই দিছি, ঠিক আছে? তাইলে আমার অ্যাভারেজ আউটপুটের অ্যাভারেজ ডেন্সিটি ম্যাট্রিক্স কত? তো হ্যাঁ, না, এক্সপেকটেশন ভ্যালু একটা জিনিস। এক্সপেকটেশন ভ্যালু হইলো যে আমি মেজারমেন্ট করে কোনো একটা ভ্যালু পাইছি, ওই ভ্যালুটার অ্যাভারেজ কত। আর এখন যেটা বলতেছি সেটা হলো যে মেজারমেন্ট করে স্টেটটাই ফেরত পাইছি, কিন্তু মেজারমেন্ট রেজাল্টটা জানি না, তাইলে আউটপুট স্টেটটা কী? ওকে, তো তাই তখন আউটপুট স্টেটটা হলো, আমি মেজারমেন্টটাকে যদি এম হিসাবে ডিনোট করি, এম অফ রো হবে হইলো এই জিনিসটা,
ঠিক আছে? আচ্ছা, এইটা। আর যদি মেজারমেন্ট রেজাল্টটা জানি, আচ্ছা প্রথমত আমার আইতম মেজারমেন্ট রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি হলো এইটা, ট্রেস অফ রো পাই আই। আর যদি আইতম রেজাল্টটা পাই তাহলে পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্সটা হলো এইটা, পাই আই রো পাই আই ডিভাইডেড বাই আমার একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট লাগবে। নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হলো এই ক্ষেত্রে পিআই। স্টেট ভেক্টর ফর্মালিজমে রুট ওভার পিআই ছিল, এখন জাস্ট পিআই। এখন জাস্ট পিআই কেন? কারণ এখন দুইটা টার্ম আসবে, মানে এই সাইড থেকেও পিআই আসবে, ওই সাইড থেকেও পিআই আসবে, তো দুইটা পিআই রুট ওভার পিআই আসবে, তো ওইটা রুটটা স্কোয়ার হয়ে ক্যান্সেল হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা হ্যাঁ ড্যাগার হবে, কিন্তু মানে আমি এইটা হলো প্রজেক্টিভ মেজারমেন্ট করতেছি, তো প্রজেক্টিভ মেজারমেন্টের ক্ষেত্রে হলো পাই, হ্যাঁ পাই আই সমান পাই আই ড্যাগার, এই কারণে ড্যাগারটা লিখি নাই। বাট ইউ আর রাইট, ইন জেনারেল ড্যাগার দিতে হবে। মানে প্রজেক্টিভ মেজারমেন্ট ছাড়াও ধরেন জেনারেলাইজ মেজারমেন্ট আছে। আপনারা কি কেউ তীব্র স্যারে ক্লাস করতেছেন? আপনারা করতেছেন? আচ্ছা, তীব্র স্যার তো ক্লাসে মানে জেনারেলাইজ মেজারমেন্ট বলছে, তো জেনারেলাইজ মেজারমেন্টে এই অপারেটরগুলো প্রজেকশন অপারেটর হয় না, ঠিক আছে? অন্য অপারেটর হয়। হ্যাঁ 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 করতেছেন? আচ্ছা আচ্ছা, তো ওইখানে আর কি স্যার হয়তো জেনারেলাইজড মেজারমেন্ট ডিফাইন করছে এম সাম অপারেটরস এম আই রো এম আই ড্যাগার দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার মাথা আর ইয়া না করি। ওকে, তো আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স, আচ্ছা এটার নাম হলো বন্ডস রুল, অথবা মানে স্টেট ভেক্টরে বন্ডস রুল, এটা হলো বন্ডস রুলের ডেন্সিটি ম্যাট্রিক্স ভার্সন। ওকে, বন্ডস রুল, আর এটা হলো পোস্ট মেজারমেন্ট স্টেট। ওকে আচ্ছা, এইটা। আর যদি আমি মেজার করে মেজারমেন্ট রেজাল্টটা না বলি তাহলে ডেন্সিটি ম্যাট্রিক্স হলো এইটা, ঠিক আছে? এই আচ্ছা, তারপরে কি টেন্সর প্রোডাক্টের কথা বলছিলাম। টেন্সর প্রোডাক্টে আসলে অর্থাৎ কম্পোজিট সিস্টেমের স্টেটে ডেন্সিটি ম্যাট্রিক্সে তেমন নতুন কিছু নাই। কম্পোজিট সিস্টেমের যেরকম স্টেট ভেক্টর বানানো সম্ভব, সিমিলারলি কম্পোজিট সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্সও বানানো সম্ভব। কিছু এক্সট্রা জিনিস বলা যেতে পারে, আমার তো চুল গাইতেছে বুঝছেন খালি। ও হ্যাঁ, আচ্ছা একটা ক্রুশিয়াল জিনিস বলছিলাম, সেটা হলো যে ধরলাম আমার কাছে একটা কম্বাইন্ড এ বি সিস্টেম আছে, দুইটা কম্বাইন্ড ডেন্সিটি ম্যাট্রিক্স দেওয়া, তারপরে আমি একে ফালাই দিছি, একে ফালাই দিয়ে বি এর ডেন্সিটি ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করছি, তার বিকে ফালাই দিছি, বিকে ফালাই দিয়ে এ ডেন্সিটি ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করছি। এখন এই দুটো যদি আবার জোড়া লাগাই তাহলে অরিজিনালটা ফেরত পাবো নাকি? ইন জেনারেল ফেরত পাবো না, ঠিক আছে? কারণ আমি যখন একটা সিস্টেম ফালাই দিছি তখন টেকনিক্যালি এই দুইটা সিস্টেমের মধ্যে যে কোরিলেশনগুলো ছিল, কোরিলেশনগুলো ধ্বংস করে ফেলছি, মানে কোরিলেশনের ইনফরমেশন ফেলে দিছি। তো আবার আর কি জোড়া লাগালে সেই কোরিলেশন ইনফরমেশনগুলো ফেরত আসবে না। ইন জেনারেল এইটা সমান এইটা না। ওকে, হ্যাঁ স্পেশাল কেস থাকতে পারে। স্পেশাল কেস হলো যদি প্রোডাক্ট স্টেট হয়, ইনিশিয়ালি যদি প্রোডাক্ট স্টেট হয় তাহলে জোড়া লাগিয়ে ফেরত পাবো, নাহলে ফেরত পাবো না। আচ্ছা, তারপরে কি করলাম? আচ্ছা, একটা জিনিস বলা যাইতে পারে, সেটা হলো যে দেয়ার ইজ এ ক্লাস অফ স্টেটস, ওগুলাকে পার্শিয়াল ট্রেস নেওয়া ফিজিক্যাল অপারেশন না বলতে ইট রিপ্রেজেন্টস এ ফিজিক্যাল অপারেশন। সেটা হলো যদি আপনি একটা কিউবিটের অ্যাক্সেস হারায় ফেলেন, একটা অর্থাৎ আপনার কোয়ান্টাম সিস্টেমের একটা পার্টের অ্যাক্সেস যদি হারায় ফেলেন, তখন আপনি লোকালি আপনার যে সিস্টেমে অ্যাক্সেস আছে ওটাকে যেরকম দেখবেন, ওইটা বের করার মেকানিজম হলো পার্শিয়াল ট্রেস। মানে পার্শিয়াল ট্রেসের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। ওকে, যদিও এটা ঠিক যে পার্শিয়াল ট্রেস একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, কিন্তু এটার একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। আচ্ছা, একটা জিনিস বলা যাইতে পারে, সেটা হলো দেয়ার এক্সিস্টস এ ক্লাস অফ স্টেটস যেগুলাকে সেপারেবল স্টেট বলে, ঠিক আছে? সেপারেবল স্টেট হলো এমন স্টেট, মানে ধরেন আমার দুইটা কোয়ান্টাম সিস্টেম আছে, সেপারেবল স্টেট হলো এমন স্টেট যখন ওই দুইটা কোয়ান্টাম সিস্টেমের মধ্যে কোরিলেশন এক্সিস্ট করবে, কিন্তু ওই কোরিলেশনটা কোয়ান্টাম কোরিলেশন না, ক্লাসিক্যাল কোরিলেশন। আচ্ছা, এটা মিনিং কি? আচ্ছা বলতেছি। আচ্ছা, ইন জেনারেল সেপারেবল স্টেটের ফরম্যাট হইলো এরকম, ধরেন রো এস সেপারেবল, ঠিক আছে? রো এস এর ফরম্যাট হলো পি আই, আমার যদি দুইটা সিস্টেম থাকে, ধরেন রো এ আই টেন্সর প্রোডাক্ট রো বি আই,
আর পিআইগুলো হইল প্রবাবিলিটি। ঠিক আছে, আচ্ছা এরকম একটা স্টেটের এক্সাম্পল দেয়। ধরলাম এই স্টেটটার দিকে খেয়াল করেন, হাফ 0 0 টেন্সর প্রোডাক্ট 0 0 প্লাস হাফ 1 1 টেন্সর প্রোডাক্ট 1 1। এটার মিনিং কি বলেন তো? এইটা আচ্ছা, প্রথমটা হলো সিস্টেম এ, সেকেন্ডটা হলো সিস্টেম বি। এটা সেপারেট করলো এই জিরো মানে বেসিক্যালি একটা গ্রাফ দেখে আমি আরেকটা বলে দিতে পারবো, মানে একটা কিউবিটের মানে মেজার করে আমি আরেকটা কিউবিটের মেজারমেন্ট বলে দিতে পারবো। হ্যাঁ, মানে কাইন্ড অফ মনে হইতেছে যে এন্টাঙ্গেলমেন্টের মতো, মানে বেল স্টেটে যেরকম এন্টাঙ্গেলমেন্ট ছিল কাইন্ড অফ মনে হচ্ছে ওটার মতো, কিন্তু আসলে এক্স্যাক্টলি ওইরকম না। আচ্ছা এইটার ইন্টারপ্রিটেশন হলো যে উইথ প্রবাবিলিটি হাফ আমার এ সিস্টেমের স্টেটও 0, বি সিস্টেমের স্টেটও 0, অথবা উইথ প্রবাবিলিটি হাফ এ সিস্টেমের স্টেটও 1, বি সিস্টেমের স্টেটও 1। ঠিক আছে, তো এই স্টেটটা বানানোর জন্য মানে এই স্টেটে তো বোঝা যাচ্ছে যে এ আর বি সিস্টেমের মধ্যে কোরিলেশন আছে। ঠিক আছে, এটা 0 হলে বি এটা 0 হবে, আর এটা 1 হলে বি এটা 1 হবে। কিন্তু এই কোরিলেশনটা কোয়ান্টাম কোরিলেশন না, ক্লাসিক্যাল কোরিলেশন। ক্লাসিক্যাল কোরিলেশন বলতে যেটা বোঝাচ্ছি যে এই কোরিলেশনটা তৈরি করতে আপনার কোনো কোয়ান্টাম এক্সপেরিমেন্ট করা লাগবে না। কেমনে বলি, ধরলাম আমার কাছে একটা কয়েন আছে, ধরলাম একটা পার্টি আছে অ্যালিস আর একটা পার্টি আছে বব। ঠিক আছে, আমার কাছে একটা কয়েন আছে, আমি কয়েনটা ফ্লিপ করব, ফ্লিপ করে যে রেজাল্টটা আসে এই দুইটা রেজাল্টই এই দুইটা পার্টিকে বলে দিব। ঠিক আছে, যদি হেডস আসে, ধরলাম ফ্লিপ করলাম হেডস আসছে, আমি দুইটা পার্টিকে বলে দিলাম হেডস, তাহলে অ্যালিসও 0 স্টেটটা প্রিপেয়ার করবে, ববও 0 স্টেটটা প্রিপেয়ার করবে। আর যদি টেলস আসে তাহলে অ্যালিসও 1 স্টেটটা প্রিপেয়ার করবে, ববও 1 স্টেটটা প্রিপেয়ার করবে। ঠিক আছে, তো এই প্রসিজিওরের শেষে ধরলাম মানে এরকম একটা সিনারিও চিন্তা করেন যে অ্যাভারেজ স্টেটটা কী হবে যদি এই প্রোটোকলটা আমি 100 বার রিপিট করি, তাহলে অন অ্যাভারেজ অ্যালিস আর ববের কম্বাইন্ড স্টেট কী হবে? কম্বাইন্ড স্টেট হবে এইটা। দেখেন এই 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 স্টেটটা বানানোর জন্য কিন্তু অ্যালিস আর ববের মধ্যে কোনো কোয়ান্টাম এক্সপেরিমেন্ট করা লাগে নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অ্যালিস আর ববের মধ্যে কোরিলেশন আছে, কিন্তু সেই কোরিলেশনটা ক্লাসিক্যাল, কোয়ান্টাম কোরিলেশন না। ঠিক আছে, ইন সাম সেন্স বলতে পারেন এখানে আসলে 0 আর অ্যালিসের স্টেটের ববের স্টেটের মধ্যে কোনো এন্টাঙ্গেলমেন্ট নাই। ওকে, তো যেসব স্টেটকে এই ফর্মেটে লেখা যায়, অর্থাৎ সাম প্রবাবিলিটি গুণ এ স্টেট টেন্সর প্রোডাক্ট বি এর স্টেট, আবার আরেকটা প্রবাবিলিটি মানে P1, আবার আরেকটা প্রবাবিলিটি এ স্টেট টেন্সর প্রোডাক্ট বি এর স্টেট। ঠিক আছে, প্লাস ডট ডট, এই ফর্মেটের স্টেটগুলোকে সেপারেবল স্টেট বলে। ঠিক আছে, এইগুলোর কিছু ডিপ থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, যেমন সেপারেবল, হ্যাঁ এই যে কথাটা বললাম যে সেপারেবল স্টেট তৈরি করার জন্য এন্টাঙ্গেলমেন্ট লাগে না, এইটা একটা হ্যাঁ ইন্টারেস্টিং অবজারভেশন। তো বেসিক্যালি সেপারেবল স্টেটস আর এই ধরনের কম্বিনেশনকে কী বলে? কনভেক্স কম্বিনেশন বলে, বলছিলাম মনে আছে? কনভেক্স কম্বিনেশন আর লিনিয়ার কম্বিনেশনের মধ্যে পার্থক্য কী? ধরেন আমার কাছে দুইটা জিনিস আছে, সাম জিনিস, ভেক্টর হইতে পারে, ম্যাট্রিক্স হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আলফা এক্স প্লাস বিটা ওয়াই, আলফা বিটা যদি আরবিট্রারি নাম্বার হয়, কমপ্লেক্স নাম্বার হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, তখন আমরা এটাকে লিনিয়ার কম্বিনেশন বলি। কনভেক্স কম্বিনেশন হওয়ার জন্য কন্ডিশনটা কি? কোএফিশিয়েন্টগুলো কীরকম ফিক্স করা লাগবে, কীরকম হওয়া লাগবে? প্রবাবিলিটি হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার যদি এই ফর্মেটের হয়, এই ফর্মেটের কম্বিনেশন হয় যেখানে পি কিউ হইল নিউটারিক্যাল 0 আর পি প্লাস কিউ হইল 1, অর্থাৎ এই কোএফিশিয়েন্টগুলো যদি প্রবাবিলিটি হয় তখন এই কম্বিনেশনটাকে আমরা কনভেক্স কম্বিনেশন বলি। মানে কনভেক্স কম্বিনেশন ইজ এ সাবসেট অফ লিনিয়ার কম্বিনেশন। তো এই জিনিসটাও তো একটা কনভেক্স কম্বিনেশনে। তো সেপারেবল স্টেটস আর কনভেক্স কম্বিনেশন অফ প্রোডাক্ট স্টেটস। ঠিক আছে, কারণ ইন্ডিভিজুয়াল স্টেটগুলো তো প্রোডাক্ট, রাইট? প্রোডাক্ট স্টেটের কনভেক্স কম্বিনেশন করলে যেই স্টেটগুলো পাওয়া যায় ওই স্টেটগুলো হইলো আমাদের সেপারেবল স্টেট বলে। আচ্ছা, এটা আপাতত জাস্ট এ পিকুলিয়ারিটি যে আপনাকে বলে রাখলাম যে সেপারেবল স্টেট প্রিপেয়ার করার জন্য এন্টাঙ্গেলমেন্ট লাগে না। তো ইন সাম সেন্স হ্যাঁ সেটা করতে পারি। ধরলাম যে আমি একটা বেল স্টেট বানালাম, বেল স্টেট বানায় একটা পার্ট অ্যালিসের কাছে পাঠা দিলাম, একটা কাছে ববের পাঠা দিলাম, তারপর অ্যালিস আর বব তাদের কিউবিটগুলো মেজার করে ফেললো,
এখন মেজারমেন্ট করার পর তো এন্ট্যাঙ্গেলমেন্টটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু পোস্ট মেজারমেন্ট যে স্টেটটা তার সেগুলো তো কোরিলেটেড থাকবে, রাইট? যে অ্যালিস যদি 0 পায় তাহলে ববও 0 পাবে, অ্যালিস যদি 1 পায় তাহলে ববও 1 পাবে, ঠিক আছে? তো এটা বলতে পারেন যে এন্ট্যাঙ্গেল স্টেট থেকে সেপারেবল স্টেট তৈরি করা সম্ভব, কিন্তু অপোজিট দিকে যাওয়া সম্ভব না। কিন্তু স্যার দুইটা সেট তাহলে মানে কোনো ডিফারেন্স তো থাকলো না, আমি এন্টাইটেলমেন্ট থেকে ক্রিয়েট করলাম, আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করলাম। হ্যাঁ, এইটা ঠিক যে আপনি সেপারেবল স্টেট দেখে এটা বলতে পারবেন না যে এটা তৈরি করছে কেমনে, যেটা এন্ট্যাঙ্গেলমেন্ট থেকে তৈরি করছি নাকি আমার কোনো ক্লাসিক্যাল এক্সপেরিমেন্ট থেকে তৈরি করছি। মানে এটা তো আসলে শুধু এইটার ক্ষেত্রে না, মানে আপনি ইন জেনারেল আপনাকে যদি একটা ডেন্সিটি ম্যাট্রিক্স দেয়, এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা কেমনে বানাইছি সেটা তো কেউ জানে না, ঠিক আছে? অনেকভাবেই বানানো সম্ভব, টানানোর পরে হইলো এইটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো সেপারেবল স্টেটের থেকে মানে এন্ট্যাঙ্গেল থেকে ওই ডাইরেকশানে যাওয়া সম্ভব, কিন্তু সেপারেবল স্টেট থেকে এন্ট্যাঙ্গেল স্টেটের দিকে যাওয়া সম্ভব না। এখানেও কিছু ক্যাচ আছে। আচ্ছা, ক্যাচটা হইল যে যাওয়া সম্ভব, ধরেন এন্ট্যাঙ্গেল ছিল, মেজার করছে, এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্ট্রয় হয়ে গেছে, তারপর আবার এই দুইটা কিউবিট যদি আমার কাছে আইনে আবার এদেরকে এন্ট্যাঙ্গেল করতে পারবো না। সিনারিওটা বুঝতেছেন? দুইটা কিউবিট ছিল, আমি বেল স্টেটে প্রিপেয়ার করছি, বেল স্টেট হলো আবার যে 1/√2 0 0 + 1/√2 1 1, তারপরে একটা অ্যালিসের কাছে পাঠাইছি, একটা ববের কাছে পাঠাইছি, পাঠানোর পরে অ্যালিস আর বব তাদের কিউবিটগুলো মেজার করে ফেলছে, মেজার করার পরে এন্ট্যাঙ্গেলমেন্ট নষ্ট হয়ে গেছে না? আচ্ছা, এই দুইটা কিউবিট আমি আবার নিজের কাছে ফেরত এনে আবার এদেরকে এন্ট্যাঙ্গেল করতে পারবো না? তো আমি যে বললাম যে সেপারেবল স্টেট থেকে এন্ট্যাঙ্গেল স্টেট বানানো সম্ভব না, এখানে ক্যাচটা হইলো যে বানানো সম্ভব, আবার কিউবিটগুলোকে একসাথে আনা লাগবে, একসাথে করা লাগবে, একসাথে করে তারপর এন্ট্যাঙ্গেল করা লাগবে। অর্থাৎ বানানো সম্ভব না, এটাকে যদি আমি একটু প্রেসাইসলি বলি যে দূরে দূরে রেখে বানানো সম্ভব না, ঠিক আছে? দুইটা কিউবিট যদি এন্ট্যাঙ্গেল থাকে, তাদেরকে দূরে দূরে রেখে আপনি এন্ট্যাঙ্গেলমেন্ট কমাইতে পারবেন, এন্ট্যাঙ্গেলমেন্ট বাড়াইতে পারবেন না। এন্ট্যাঙ্গেলমেন্ট বানাইতে হইলে তাদেরকে একসাথে রাখা লাগবে, দূরে রেখে আপনি চাইলে এন্ট্যাঙ্গেলমেন্ট কমাইতে পারবেন। ওকে, তো এখানে একটা ক্যাচ আছে যে এই ধরনের অপারেশন, এই যে দূরে দূরে রেখে যে অপারেশনগুলো করা হয়। আরেকটা কাজ করতে পারেন, ধরেন মানে চাইলে অ্যালিস নিজের কিউবিট মেজার করে সেই মেজারমেন্ট রেজাল্টটা ববকে টেলিফোন করে কল করে বলেও দিতে পারে। তো এই ধরনের অপারেশনকে LOCC অপারেশন বলে, লোকাল অপারেশন প্লাস ক্লাসিক্যাল কমিউনিকেশন। ওই যে দূরে দূরে রেখে যেসব অপারেশন করা হয় ওগুলোকে বলে লোকাল অপারেশন, যে জাস্ট A সিস্টেমকে ইনফ্লুয়েন্স করতেছি বা জাস্ট B সিস্টেমকে ইনফ্লুয়েন্স করতেছি, A আর B সিস্টেমকে একসাথে ইনফ্লুয়েন্স করতে পারতেছি না, ঠিক আছে? তো লোকাল অপারেশন আর ক্লাসিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে আপনি কখনো এন্ট্যাঙ্গেলমেন্ট বাড়াইতে পারবেন না। ইনফ্যাক্ট এটা হলো এন্ট্যাঙ্গেলমেন্টের মানে আপনারা যদি, এখন আমি পড়াবো না কিনা জানি না, যদি এন্ট্যাঙ্গেলমেন্টের থিওরিটিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করি তাইলে, আচ্ছা এখানে আসলে এখন অনেক টার্ম বলতেছি, মানে এগুলো আপনাদের পরীক্ষায় যে দিব, সেপারেবল স্টেট পর্যন্ত দিতে পারি, যদি ধরেন ওটু পর্যন্ত হয়তো পরীক্ষায় বলতে পারি, এইগুলো বলবো না, ঠিক আছে? যে এটা তো জানি রাখেন যে এই লোকাল অপারেশন প্লাস ক্লাসিক্যাল কমিউনিকেশন করে এন্ট্যাঙ্গেলমেন্ট কমানো সম্ভব, বাড়ানো সম্ভব না। ওকে, আচ্ছা, ওকে, ফেরত আসি। ইনফ্যাক্ট এন্ট্যাঙ্গেলমেন্ট আসলে ডিফাইনই করা হয় কাইন্ড অফ এমনি যে LOCC দিয়ে যেসব স্টেট বানানো সম্ভব না ওইগুলোকে এন্ট্যাঙ্গেল স্টেট বলে। আচ্ছা, মেবি ইন্টারগ্রেট আছে, কারণ মনে করেন দুইটা আলাদা সিস্টেম যদি থাকে, তো দুইটা ইন্টারগ্রেট না, তো তারা তো ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো কিছুই রেজাল্ট দিতে পারে না। এন্ট্যাঙ্গেলড না মানে যে ইন্ডিপেন্ডেন্ট সেটা না, তারা ক্লাসিক্যালি ডিপেন্ডেন্ট হইতে পারে। মানে এন্ট্যাঙ্গেলমেন্ট ইজ এ স্পেসিফিক টাইপ অফ কোয়ান্টাম কোরিলেশন, ঠিক আছে? এন্ট্যাঙ্গেলমেন্ট না মানে তাদের মধ্যে কোরিলেশন নাই, এটা ট্রু না, তাদের মধ্যে ক্লাসিক্যাল কোরিলেশন থাকতে পারে। এই যে এক্সাম্পলটা দেখালাম, অথবা আমি যে মাত্র যে এক্সপেরিমেন্টটা ডিফাইন করলাম, যে একটা কয়েন ফ্লিপ করছি, দুই পার্টিকে আমার কয়েন ফ্লিপের রেজাল্টটা বলে দিছি, তখন তারা যে স্টেট প্রিপেয়ার করবে তাদের মধ্যে কিন্তু কোরিলেশন থাকবে, কিন্তু সেই কোরিলেশনটা ক্লাসিক্যাল, কোয়ান্টাম না, ঠিক আছে? তো যদি এই জিনিসটা মাথার মধ্যে থেকে থাকে যে এটা আমার মাথায় ছিল, আমি ভাবতাম যে কোরিলেশন থাকা লাগবে, ঠিক আছে? মানে এন্ট্যাঙ্গেলমেন্ট কোরিলেশন থাকলে মানে এন্ট্যাঙ্গেল। তো আমার হইলো মাস্টার্সে কোয়ান্টাম ইনফরমেশন কোর্সে হলো এই স্টেটটা লিখছে, এই আমার কোয়ান্টাম ইনফরমেশন কোর্সে প্রফেসর এই স্টেটটা লিখছে, লেখার পরে বলতেছে যে এটা একটা ক্লাসিক্যাল স্টেট, মানে সেপারেবল স্টেট। আমি যে এক্সপ্রেশনটা লিখছিলাম এটা তো একটা ক্লাসিক্যাল স্টেট, কারণ এদের মধ্যে কোনো কোরিলেশন নেই, মানে সরি কোরিলেশন নেই এটা বলে নাই, বলছিল যে এটা একটা ক্লাসিক্যাল স্টেট।
তো তখন আমি প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে এটা ক্লাসিক্যাল কেমন হয়, এটার মধ্যে তো কোরিলেশন আছে। তখন উনি বলছিল যে কোরিলেশন আছে কিন্তু কোরিলেশনটা ক্লাসিক্যাল, কোয়ান্টাম না। তো এই আচ্ছা এটা একটু গল্প করতেছি, ঠিক আছে। এই স্টোরিটা বলার কারণ হলো যে আমি তো আমার যে কোয়ান্টাম ইনফরমেশনের কোর্সের যে প্রফেসর ছিল পরে তার আন্ডারে থিসিস করছি। তো উনি একজনই মাস্টার স্টুডেন্ট নিছিল, আমাকে নিছে, আর কাউরে নেয় নাই। তো আমাকে পরে বলছিল যে তোমার ওই প্রশ্নটা করার জন্য আমি নিছি, ঠিক আছে। তো এইটাই দুইটা ইনফরমেশন এক্সট্রাক্ট করা যায় একটা কিউ। ও আচ্ছা, স্যার তো প্রবাবলি সুপারডেন্স কোডিংয়ের কথা বলছে। আপনি সুপারডেন্স কোডিং পড়তে পারেন, স্যার প্রবাবলি সুপারডেন্স কোডিংয়ের কথা বলছে। সুপারডেন্স কোডিং ব্যবহার করে আমরা হলো একটা কিউবিট ট্রান্সফার করে 2 বিট ইনফরমেশন পাঠাইতে পারি। আচ্ছা, প্রসিডিওরটা হলো ধরেন একটা পার্টি আছে অ্যালিস আর একটা আছে বব, আপনাকে 2টা কিউবিট এন্ট্যাঙ্গেল করা লাগবে, একটা অ্যালিসের কাছে পাঠানো লাগবে আর একটা ববের কাছে পাঠানো লাগবে। তারপরে অ্যালিস তার নিজের কিউবিটের উপর কিছু একটা অপারেশন করবে, অপারেশন করে এই কিউবিটটা ববের কাছে পাঠিয়ে দিবে। এখন ববের কাছে 2টা কিউবিট আছে, এই 2টা কিউবিট থেকে হলো বব অ্যালিস কোন অপারেশনটা করছিল সেটা বের করতে পারবে। এখন এইটাকে সুপারডেন্স কোডিং যারা মানে সুপারডেন্স কোডিংয়ে বলা হয় যে আমি পাঠাইছি একটা কিউবিট কিন্তু 2 কিউবিটের সমান ইনফরমেশন বাইর করতেছি। ক্যাচটা কি? ক্যাচটা হলো আগে তো এন্ট্যাঙ্গেলমেন্ট শেয়ার করা লাগবে, রাইট? তো মানে সব কিছুর মধ্যে একটা ক্যাচ আছে যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। হ্যাঁ, না অ্যালিস মেজার করতেছে না, অ্যালিস একটা ইউনিটারি অ্যাপ্লাই করবে। আপনি সুপারডেন্স কোডিং পড়তে পারেন, সুপারডেন্স কোডিং কঠিন না, সহজ। তো এটা পড়লে বুঝে যাবেন। ওকে, আচ্ছা, তারপরে ডেনসিটি ম্যাট্রিক্সের এই টেন্সর প্রোডাক্ট হ্যান ত্যান এসব জিনিসপত্র বললাম। তারপরে কি পড়ছি আমরা? আচ্ছা, তারপরে পড়ছি হইল কোয়ান্টাম এভলিউশন। ওকে, কোয়ান্টাম এভলিউশন। ওকে, কোয়ান্টাম এভলিউশন হলো ইন জেনারেল কোয়ান্টাম একটা ডেনসিটি ম্যাট্রিক্সের উপর এভলিউশন নন ইউনিটারি হইতে পারে, ঠিক আছে। জেনারেল ফরম্যাট হইল জেনারেল ফর আওয়ার কোর্স, আরও জেনারেল আছে, জেনারেল ফর আওয়ার কোর্স। ইন জেনারেল একটা সিস্টেমের উপর এভলিউশন এই ফরম্যাটে হইতে পারে, ইকে রো ইকে ড্যাগার, ঠিক আছে। তো এই ইকেগুলোকে হইল ক্রাউস অপারেটর বলে। ওকে, আর এদেরকে আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা হলো সাম অফ ইকে ড্যাগার ইকে এটা সমান সমান আইডেন্টিটি হইতে হবে। এটা হলো ট্রেস প্রিজার্ভিং কন্ডিশন। ওকে, আচ্ছা, তো এরকম এভলিউশন অ্যারাইজ করতে পারে কখন? সেটা হলো আপনাদের একটা সিনারিও বলছিলাম যে ধরলাম আমার কাছে একটা কোয়ান্টাম সিস্টেম আছে, এটাকে একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইছি, এটা এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করছে, তারপরে চ্যানেল থেকে বাইর হয়েছে, ওই এনভায়রনমেন্টে আপনার অ্যাক্সেস নাই। তাইলে আপনি আপনার ডেনসিটি ম্যাট্রিক্সটাকে কীরকম দেখবেন, যে এটা কীরকম চেঞ্জ দেখবেন? ওইটা চেঞ্জ দেখবেন হইলো এই ফরম্যাটের একটা চেঞ্জ দেখা যাবে, ঠিক আছে। এইটা বলছিলাম। হ্যাঁ, মানে একটা ডেনসিটি ম্যাট্রিক্সের উপর এভলিউশন সবসময় ইউনিটারি নাও হইতে পারে। এটা কই থেকে আসলো? এখানে সাম লিখছি কিন্তু এটা সাম মানে সবগুলো অপারেটর গুণ দিয়ে যোগ করে আইডেন্টিটি পাবো, ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরিকে। আচ্ছা, আপনি কি ভাবতেছিলেন এটা ভাবতেছিলেন? হ্যাঁ, এটা না, এটা না, ওইটা হইলে তো আইসোমেট্রি হইতো। ওকে, হ্যাঁ এইটা। তো এই ধরনের এভলিউশন অ্যারাইজ করতে পারে কখন? ধরলাম আমার কাছে একটা কিউবিট আছে, বা কিউবিট না মানে ইন জেনারেল একটা কোয়ান্টাম সিস্টেম আছে, এটাকে একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইছি, চ্যানেল আর ওই সিস্টেমের মধ্যে ইন্টারাকশন হয়েছে, ওইটা চ্যানেল থেকে বের হয়েছে, বের হওয়ার পরে তারপর আমার ডেনসিটি ম্যাট্রিক্সের এভলিউশন কেমন হয়েছে এরকম এভলিউশন হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলছিলাম, ধরেন মানে এই ফরম্যাটটা আরেকভাবে ডিরাইভ করা সম্ভব যে আমরা যদি কিছু কন্ডিশন ইম্পোজ করি আমাদের এভলিউশনের উপর, যে আমাদের এভলিউশনকে ট্রেস প্রিজার্ভ করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ
চ্যানেলের ভিতরে চ্যানেলে যে স্টেট পাঠাইছে চ্যানেল থেকে যে স্টেট বের হয়েছে ওই দুইটার ট্রেস সেম হওয়া লাগবে। এইটা তারপরে কমপ্লিট পজিটিভিটি, ঠিক আছে, যে আমি চ্যানেলের ভিতরে যে স্টেট পাঠাইছি আউটপুট থেকেও আচ্ছা ঠিক আছে, আপনার কমপ্লিট সেমি পজিটিভিটিও ধরতে পারেন, মানে হয়তো জিরো আসতে পারে ওইটা, হ্যাঁ ধরতে পারেন, সমস্যা নেই। ওকে, ট্রেস প্রিজার্ভিং কন্ডিশন, কমপ্লিট পজিটিভিটি, কমপ্লিট পজিটিভিটি হইল যে আমি চ্যানেলের ভিতরে যেই ডেন্সিটি ম্যাট্রিক্স পাঠাইছি ওটা যদি পজিটিভ হয় আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স থেকে পজিটিভ হইতে হবে, অথবা যদি আমি ওটাকে একটা এন্ট্যাঙ্গেল সিস্টেমের সাবসিস্টেমও চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাই তাও আমার ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে পজিটিভ থাকতে হবে। মানে আমার কাছে যদি রো এবি টাইপ কোনো সিস্টেম থাকে, অর্থাৎ যাতে জাস্ট এ পাঠাচ্ছি বা বি পাঠাচ্ছি, ঠিক আছে, তো এটার পরেও তারপরেও আমার এই যে কম্বাইন্ড ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে পজিটিভ থাকা লাগবে, ঠিক আছে, অর্থাৎ জাস্ট রো এ পজিটিভ থাকলেই হবে না, আমাকে রো এ বিকে পজিটিভ থাকা লাগবে, ঠিক আছে। এই রো এ বি যদি পজিটিভ হয় তাহলে রো এ বি প্রাইমও পজিটিভ হইতে হবে, এই কন্ডিশনটা হলো কমপ্লিট পজিটিভিটি। ওকে, এইটা আর 3 নাম্বার হলো লিনিয়ারিটি। এই 3টা কন্ডিশন যদি কোনো কোয়ান্টাম এভলিউশনের থাকে তাহলে ওই এভলিউশনটাকে অবশ্যই এই ফর্মেটেরই হইতে হবে। এটা কোথা থেকে আসছে? এটা হলো চুই-ক্রাউস রিপ্রেজেন্টেশন থিওরেম থেকে আসছে। থিওরেমের প্রুফটা বলি নাই, আমাদের লাগবে না, আপনারা চাইলে পড়তে পারেন, সমস্যা নাই, তবে এই রেজাল্টটা ইউজ করছি আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, আমি তো বলি যে এইটা সবচেয়ে জেনারেল না, আরও জেনারেল সম্ভব। তো আরও জেনারেল যখন হয় তখন টেকনিক্যালি কী ব্রেকডাউন করে? তখন আসলে এই লিনিয়ারিটিটা ব্রেকডাউন করে। লিনিয়ারিটি থাকে কেন? লিনিয়ারিটি আসলে হলো কনভেক্স লিনিয়ারিটি থেকে, অর্থাৎ যেটা বলছিলাম যে আমি চ্যানেলে কোন স্টেট পাঠাচ্ছি, চ্যানেলের বিহেভিয়ার তো আমার ইনপুট স্টেটের উপর ডিপেন্ড করবে না, রাইট? ওইটা বলছিলাম, মনে আছে? ওইখান থেকেই আসলে লিনিয়ারিটিটা আসে। তবে ডিপেন্ড করতে পারে যদি আমার চ্যানেল আর ইনিশিয়াল স্টেটের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট থাকে। যদি ইনিশিয়াল এন্ট্যাঙ্গেলমেন্ট থাকে তাইলে চ্যানেলের বিহেভিয়ার এক এক স্টেটের উপর এক এক রকম হবে, তখন এই লিনিয়ারিটিটা ব্রেকডাউন করবে। ওকে, আসলে তখন কমপ্লিট পজিটিভিটিও প্রবলেম ব্রেকডাউন করবে। যদি আমি ইয়ার ভিতর দিয়ে পাঠাই চ্যানেলের ভিতর দিয়ে, তা আমার তো তখন ট্রেস অফ বিটা ক্যালকুলেট করা লাগছে না, মানে এটা পার্শিয়াল ট্রেস নেওয়ার জন্য রো একে পাঠানোর পর কি হবে? ফিজিক্যালি তো পার্শিয়াল ট্রেস নিতে হচ্ছে না। হ্যাঁ, মানে কিন্তু আমি তাহলে এটার পরে কম্বাইন্ড স্টেট ডেনসিটি ম্যাট্রিক্স জানবো না, মানে আপনি যখন আচ্ছা রো এ বিকে ই এর মধ্যে দিয়ে পাঠাবেন তখন আপনি হয়তো ভাবতেছেন স্যার রো এ বি থেকে ফার্স্টে রো এ বানাবো, তারপর রো একে পাঠাবো ই এর মধ্যে দিয়ে, তারপর রো এ প্রাইম পাবো, তারপর হইলো এখন প্রশ্ন হইলো স্যার রো এ প্রাইম থেকে রো প্রাইম এ বি কেমনে পাবো? আচ্ছা, এটা করবেন না, এটা করলে তো ইনফরমেশন চলে গেছে। আচ্ছা, যেটা করতে হবে সেটা হইলো রো এ বির এ পার্টটাকে এই ই এর মধ্যে দিয়ে পাঠাতে হবে। অর্থাৎ টেকনিক্যালি রো এ বিকে আপনি ই টেন্সর আইডেন্টিটির মধ্যে দিয়ে পাঠাচ্ছেন, মানে রো এ বিকে ছোট করা যাবে না, চ্যানেলটাকে বড় করতে হবে। ওকে, চ্যানেলটাকে বড় করতে হবে, বড় করে তারপর ইয়া করতে হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ এটা ছিল আমাদের কোয়ান্টাম এভলিউশন। আরেকটা জিনিস বলছিলাম যে আমি এই ফর্মেটটা দুইটা সিনারিও থেকে ডিরাইভ করে দেখালাম। একটা হলো এই কন্ডিশনগুলো ইম্পোজ করলে এটা আসতে পারে, অথবা আমার ওই চ্যানেলের সাথে ইন্টারাকশান ওই পিকচারটা থেকেও এইটা আসতে পারে। তো তারপরে বলছিলাম যে দুইটা পিকচার আসলে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমার এই রিপ্রেজেন্টেশনের যে কোনো কিছুর জন্য, অর্থাৎ যে কোনো নন ইউনিটারি এভলিউশনকে আমি আসলে একটা বড় সিস্টেমের উপর ইউনিটারি এভলিউশন হিসাবে দেখাতে পারি, যেগুলো গত ক্লাসে বলছিলাম। যেমন বিট ফ্লিপ চ্যানেলটা হলো বেসিক্যালি আপনার দিস, ঠিক আছে, প্লাস স্টেট প্রিপেয়ার করে আমার কিউবিটের সাথে সিএক্স গেট অ্যাপ্লাই করে যদি ওই স্টেটটা ফালাই দিই তাইলে লোকালি আমার মনে হবে যে রো স্টেটের উপর একটা বিট ফ্লিপ অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আচ্ছা, তো এই প্রসিডিওরটাকে ডাইলেশন বলে, যে একটা নন ইউনিটারি চ্যানেলকে একটা বড় ইউনিটারি হিসাবে কীভাবে দেখানো সম্ভব। ওকে, এটার নাম হলো ডাইলেশন। আর একটা জিনিস বলছিলাম হলো পিউরিফিকেশন বলছিলাম, ঠিক আছে। পিউরিফিকেশন কী জিনিস? যে আপনাকে একটা মিক্স স্টেট দিয়ে দিছি,
আপনাকে বলছি যে আপনি আমাকে একটা পিওর স্টেট বানায় দেন, যেটা রিডিউস স্টেট করলে ওই মিক্স স্টেটটা পাওয়া যাবে। ওকে, হ্যাঁ ওইটা হলো পিউরিফিকেশান। একটা এক্সাম্পল যদি ভুলে যেয়ে থাকেন, ধরেন আপনাকে যদি 1/2 0 0 প্লাস 1/2 1 1 এরকম একটা স্টেট দেয়, আমাকে একটা পিওর স্টেট বানাই দিতে পারবেন যেই স্টেটের রিডিউস স্টেট বানাইলে এইটা পাওয়া যায়? প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা হলো এই সিস্টেমের একটা ডেনসিটি ম্যাট্রিক্স আছে এইটা, আপনি আমাকে বড় সিস্টেম, ধরো আমার একটা সিস্টেম আনা লাগবে বি, এ বি সিস্টেমের একটা পিওর স্টেট বলতে হবে, যেই পিওর স্টেট থেকে পার্শিয়াল ট্রেস নিলে অর্থাৎ বিকে ফালাই দিলে এটা পাওয়া যায়। ভুলে গেছেন? আচ্ছা হ্যাঁ না, 1 কিউবিক সিস্টেম থেকে তো ফালানোর মতো ফালাইতে পারবে না, কারণ এইটাই তো 1 কিউবিক সিস্টেম। ও এখন 1 কিউবিক সিস্টেমের যদি পিওর স্টেট নেন তারপরে ওটা ফালাই দেন, তাইলে তো বাকি নাই কিছু। ডেফিনেটলি 1 কিউবিক না, 2 অ্যাটলিস্ট 2 কিউবিক সিস্টেম লাগবে। কিসের আউটার প্রোডাক্ট? মানে এইটা বলতেছেন? এইটা আচ্ছা, এখন ইউ আর রাইট, এইটার পার্শিয়াল ট্রেস নিলে এটা পাওয়া যাবে, দ্যাট ইজ রাইট। আনফর্চুনেটলি এটা পিওর সেট না, এটা মিক্সড স্টেট। আমি বলতেছি আমাকে 2 কিউবির একটা পিওর স্টেট বানায় দেন যেটা পার্শিয়াল ট্রেস নিলে এটা পাওয়া যাবে। শুধু প্লাস মানে প্লাস, জাস্ট প্লাস এইটা বলতেছেন? আচ্ছা বলে দিই, সেটা হইল যদি এই স্টেটটার দিকে খেয়াল করেন 1/√2 0 0 প্লাস 1/√2 1 1, এটার যদি বিটা ফালাই দেন তাহলে এটা পাবেন। কি আপনার মাথায় আসছিল? পিওর স্টেট বলতে আমি ওইটাই বুঝেছি, পিওর স্টেট যেহেতু তাহলে তো এটা একটা স্টেট ভেক্টর রিপ্রেজেন্টেশন আছে, রাইট? কেন মানে আপনারা চেক করতে পারেন, এটার যদি এটা আমার ফায়ের সাথে ফায়ের আউটার প্রোডাক্ট নেই, তাইলে টার্ম আসবে হইল 1/2 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 1 1 0 0। তারপরে যদি বি এর উপর পার্শিয়াল ট্রেস নেন এই টার্মগুলো বাদ চলে যাবে, কারণ কি এখানে 0 আছে এখানে 1 আছে, আর এই টার্মগুলো থাকবে, এখানে 1 1 ইনার প্রোডাক্ট করে 1 হয়ে যাবে, 0 0 ইনার প্রোডাক্ট করে 1 হয়ে যাবে, তো এইটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা বলি যে এইটা হলো এইটার একটা পিউরিফিকেশন। ওকে আচ্ছা, আচ্ছা লাস্ট ক্লাসে তারপর আরেকটা ইয়া বলছিলাম যে আমাদের যে কোয়ান্টাম এভলিউশনের যেই ক্রাউস অপারেটর যে রিপ্রেজেন্টেশনটা, এটাকে অপারেটর সাম রিপ্রেজেন্টেশনও বলে, অপারেটর সাম রিপ্রেজেন্টেশন। এটা ইউনিক না, মনে আছে? ঠিক আছে, যে একই চ্যানেলের একাধিক অপারেটর সাম রিপ্রেজেন্টেশন থাকতে পারে, ডিপেন্ড করে হলো এটা কেন বেসিস ট্রান্সফরমেশনের মতো। ঠিক আছে, একই স্টেটের যেমন একাধিক বেসিসে আমরা লিখতে পারি, সিমিলারলি একই চ্যানেলকে আমরা একাধিক অপারেটরের মাধ্যমে লিখতে পারি। ওকে, তো ওই স্পেকট্রাল ডিকম্পোজিশনে কয়টা টার্ম থাকবে বলেন তো? দুইটার জন্য মানে একটা পিওর স্টেটের যে ডেনসিটি ম্যাট্রিক্স, ওই ডেনসিটি ম্যাট্রিক্সের স্পেকট্রাল ডিকম্পোজিশন লিখলাম, ওই স্পেকট্রাল ডিকম্পোজিশনে কয়টা টার্ম থাকবে? হ্যাঁ একটাই থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অপারেটর সাম, হ্যাঁ ওই অপারেটর সাম রিপ্রেজেন্টেশনটা ইউনিক না। ধরেন আমার একই চ্যানেলের যদি দুইটা রিপ্রেজেন্টেশন থাকে,
ই অফ রো ইকুয়ালস টু ধরলাম এফ জে রো এফ জে ড্যাগার, ইকে রো ইকে ড্যাগার, ঠিক আছে, এখানে সাম ওভার জে, এখানে সাম ওভার কে। তাহলে এফ জেগুলোকে ইকের মাধ্যমে লেখা সম্ভব আর ইকেগুলোকে এফ জের মাধ্যমে লেখা সম্ভব, ঠিক আছে। লেখার সময় যেই মানে লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা সম্ভব। লিনিয়ার কম্বিনেশনের কোএফিশিয়েন্টগুলো হলো একটা ইউনিটারি ম্যাট্রিক্সের কোএফিশিয়েন্ট হবে, ওকে। অর্থাৎ এফ জে ইকুয়ালস টু সাম ওভার ইউ জে কে ই কে হবে, যেখানে ইউ জে কে ইজ এ ইউনিটারি ম্যাট্রিক্স। মানে ইউ জে কেটা ইউনিটারি ম্যাট্রিক্স না, ইউ জে কেটা হলো ইউনিটারি ম্যাট্রিক্সের এলিমেন্ট, ওকে। এইটা হ্যাঁ একটু পর্যন্ত ছিল আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজম, ঠিক আছে। আমাদের স্টেট, রিডিউস স্টেট, মেজারমেন্ট, এভলিউশন, প্রবাবিলিটি সব কভার, ঠিক আছে। আর ফাইনালি লাস্ট ক্লাসে হইল একটা জিনিস দেখাইছিলাম, কি মনে আছে? হ্যাঁ, পজিটিভ পার্শিয়াল ট্রান্সপোজ, পিপিটি ক্রাইটেরিয়ন, ঠিক আছে। আমাদের পিপিটি ক্রাইটেরিয়ন এটা হইল আমাকে যদি একটা বাইপার্টাইট ডেন্সিটি ম্যাট্রিক্স দেওয়া থাকে, বাইপার্টাইট ডেন্সিটি ম্যাট্রিক্স মানে দুইটা সিস্টেমের কম্বাইন্ড ডেন্সিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি একটা বাইপার্টাইট ডেন্সিটি ম্যাট্রিক্স থাকে তাইলে ওই ডেন্সিটি ম্যাট্রিক্সটা এনট্যাঙ্গেল নাকি না এটা বের করার একটা মেথড, ঠিক আছে। যদিও এটা সাফিসিয়েন্ট মেথড, নেসেসারি মেথড না। তো এটা প্রসিডিওর হইল যে কোনো একটা সিস্টেমের উপর পার্শিয়াল ট্রান্সপোজ নিব, আমি এটাকে লিখলাম টি, ধরলাম এই সিস্টেমটার উপর পার্শিয়াল ট্রান্সপোজ নিব। পার্শিয়াল ট্রান্সপোজ নিয়ে যেই ডেন্সিটি ম্যাট্রিক্সটা পাবো ওইটার আইজেন ভ্যালুগুলো বাইর করবো। যদি কোনো নেগেটিভ আইজেন ভ্যালু বের হয়ে যায় তার মানে ইনিশিয়াল সেটটা এনট্যাঙ্গেল ছিল, ওকে। এই পার্শিয়াল ট্রান্সপোজের ডেফিনিশন কি? পার্শিয়াল ট্রান্সপোজের ডেফিনিশন হইলো আমার পার্শিয়াল ট্রান্সপোজ সবসময় একটা বেসিসের রিসপেক্টে নেওয়া হয়, যেই বেসিসের রিসপেক্টে নিতেছি জাস্ট ওই বেসিসটাকে ঘুরাই দিব, ওকে। পার্শিয়াল ট্রান্সপোজের এখন এটার সাথে ড্যাগারের যেই ডিফারেন্স সেটা হলো যদি কোনো সংখ্যা থাকে তাহলে সংখ্যার উপর কোনো চেঞ্জ হবে না, জাস্ট স্টেটটা ঘুরবে, ওকে। এই শেষ আমাদের মিডের সিলেবাস। কারো কোনো প্রশ্ন? আপনারা হইলো কোয়ান্টাম অপারেশন পড়তে চাইলে নিয়েলসেনের চ্যাপ্টার 8 সেকশন 1, 2, 3 পড়তে পারেন। আমি ডিসকর্ডে দিয়ে লিখে দিছি রিডিং। আর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা ঠিক আছে। ক্রাউস অপারেটর কোনো টার্ম নাই, থাকার তো কথা। একমাত্র স্যার একটা নোটেশন আছে সেটা হচ্ছে ক্রাউস, তারপরে উপরে একটা নাম্বার দাও। এখন আমি কি জিনিস আমি বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওকে। হ্যাঁ বলেন কি? হ্যাঁ হ্যাঁ বড় হবে, হ্যাঁ হ্যাঁ কষ্ট হবে, কষ্ট হবে। হ্যাঁ এই টার্মটা কি করবেন, কীভাবে সিনোট অ্যাপ্লাই করবেন? হ্যাঁ করতে পারবেন। 1-1-এর উপর সিনোট অ্যাপ্লাই করলে কী হয়? সিনোট তো অ্যাপ্লাই করতে হবে দুই সাইড দিয়ে, মানে আপনার একটা ডেন্সিটি ম্যাট্রিক্সের উপর যদি সিনোট অ্যাপ্লাই করতে হয় তাহলে টেকনিক্যালি সিনোট ড্যাগার অ্যাপ্লাই করতে হবে। তো সিনোট 1-1 কত? যদি ফার্স্ট কিউবিটের উপর কন্ট্রোল হয়, সেকেন্ডটা টার্গেট হয়, তাহলে এটা হলো 1-0। আর সিনোট 0-0 কি? 0-0 হলো 0-0। তো মানে আপনার যদি এরকম থাকে 1-1-0-0, তাহলে এটা এই সাইডে সিনোট আর এই সাইডে সিনোট অ্যাপ্লাই করলে কী পাবেন? 1-1টা হলো এটা হয়ে যাবে, 1-0-0-0 হয়ে যাবে আর কি, ওকে। আচ্ছা আর কোনো যদি প্রশ্ন না থাকে তাইলে একটুকুই আমাদের মিড টার্মের সিলেবাস। বেস্ট অফ লাক ফর ইউর মিড টার্ম। আপনাদের একটা কাজ আছে, সেটা হলো একটা রিভিউ লিখতে হবে, মিড রিভিউ, ওকে। মানে মিড টার্মের আগ পর্যন্ত রিভিউ, নাম ধাম কিছু লেখা লাগবে না। সেটা হলো হ্যাঁ ইয়েস ইয়েস পজিটিভ নেগেটিভ, পড়ানো কেমন লাগছে, কি চেঞ্জ চান, ভালো যেটা ভালো লাগতেছে, ভালো লাগলে ভালো লিখতে পারেন, খারাপ লাগলে খারাপও লিখতে পারেন, যা চেঞ্জ চান সেটাও লিখতে পারেন, যদি চেঞ্জ না চান সেটাও লিখতে পারেন।
যা লিখতে মন চায়। হ্যাঁ, না 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 না, আপনি যেমনি লিখতে চান, ফর্মালি টর্মালি কিছু লিখতে হবে। ওকে, আপ টু মিড টার্ম রিভিউ। আপ টু মিড টার্ম নেই একটা কারণ হলো যে অনেক সময় একদম লাস্টে রিভিউ নিলে হইলো, লাস্টে তো একটা রিভিউ দিবেনি, ওটা হইলো ব্র্যাকেট যে অফিসিয়াল রিভিউ। এখন একটা লাস্টে রিভিউ নিলে হইলো যেটা চেঞ্জ চান সেটা চেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, এটাই। ওকে, আস্তে আস্তে লিখেন, সময় আছে, যদি আপনাদের ক্লাস না থাকে। ক্লাস আছে নাকি? আচ্ছা, 10 মিনিট আছে, এনাফ টাইম আই থিঙ্ক, 10 মিনিট। আচ্ছা, এই থার্সডে টিউটোরিয়ালে তাইলে হয়তো আপনাদের প্রবলেমসের 2টাই ক্লাসে সলভ করাবো। ওকে, আচ্ছা আমি রোল কল করি বসে না থেকে। উদ্দীপ্ত আসে না আজকে। আমি মাস্টার্সের জন্য একটা কোর্স প্রপোজ করছি, QC3। কি করাবো একটু ফ্লেক্সিবল রাখছি, মানে পপুলার ডিমান্ড অনুযায়ী অডিয়েন্স যা চায়। যদিও মাস্টার্সে আসলে প্রপোজ করে লাভ হবে না, কারণ মাস্টার্সে নেওয়ার মতো মানুষ নাই, আন্ডারগ্রেডই নাই। হ্যাঁ, ওরা বুঝবে না তো। হ্যাঁ, সি যদি মানে নাম QC1, প্রথমে ভাবছিলাম নাম QC3 দিব, তো QC3 দেখেই মানুষজন হয়তো ভাববে যে 1-2 করা লাগবে, এই জন্য 3 নিতে পারবো না। আমি নাম দিয়েছি অ্যাডভান্সড কোয়ান্টাম কম্পিউটিং, AQC। সিলেবাস যেটা জমা দিচ্ছে ওইটার মধ্যে ধরেন স্ট্যাবিলাইজার কোড, এরর কারেকশন, এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন এসব রাখছি, যদিও ফ্লেক্সিবল, মানে চাইলে। আপনারা নিলে হয়তো বুঝাইতে হবে না এখন, অবশ্য এটা তো অনেক পরের ব্যাপার, যে যদি মাস্টার্স কোর্স করেন। মাস্টার্সে আরেকটা ভেজাল হইলো ওইখানেও নাকি এরকম 10 জন স্টুডেন্ট থাকা লাগবে। তো আমি মাস্টার্সে 10 জন কোয়ান্টাম কম্পিউটিং করতে চাই, এটা খুঁজে পাবো কোথা থেকে? মাস্টার্সে 10 জন স্টুডেন্টই খুঁজে পাবো না, 10 জন কোয়ান্টাম কম্পিউটিং করতে চাই, এইটা খুঁজে পাওয়া তো আরও টাফ হয়ে যাবে। আরেকটা ভাবতেছি যে কোয়ান্টাম অ্যালগোরিদমের উপর একটা, জিষ্ণুকে বলতেছিলাম গতকাল যে কোয়ান্টাম অ্যালগোরিদমের একটা আন্ডার গ্র্যাজুয়েট একটা কোর্স অফার করা যায় নাকি, কিন্তু আপনারা নেবেন কেমনে? আপনার CSC না? CSC তো মানে নাকি 2টা ইলেকটিভ করা যায় মাত্র। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ওরা তো 5টা করতে পারবো না, রাইট? 6টা। মানে বেসিক্যালি 6টা করার কারণ মনে হয় কয়েকটাই, মানে CSC তে থাকে, তো CSC থেকে শিখতে হবে, তারা একটা বা 2টা সাবজেক্ট পড়ে ফেলে, যেটা তাদের ইলেকটিভ হিসাবে কাউন্ট করে, ওরা আর থাকতে চায় না।
শরীর কেমন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। কলম আছে, একটা রিভিউ লিখতে দিছি সবাইকে, আপনি লিখবেন নাকি? মিড রিভিউ, কোর্স কেমন লাগছে না লাগছে, কি চেঞ্জ চান বা না চান, যা ভাল লাগছে বা যা খারাপ লাগছে, যে কোনো কিছু লিখতে পারেন। এই কলম আছে আপনাদের এক্সট্রা? কিছু না কিছু তো বলার আছে, ভালো লাগলে সেটা লিখতে পারেন। হয়েছে? আচ্ছা আপনাদের কাছে রাখেন, পরে একজন কালেক্ট করবেন। নাম দাম কিছু লেখা লাগবে না, অ্যানোনিমাস। লিখুক লিখুক, সমস্যা নেই, লিখেন লিখেন, মানে আমার পড়তে ভালোই লাগে। হ্যান্ডরাইটিং চিনে যাব, কিন্তু ধরেন অ্যাসাইনমেন্টও তো আমি চেক করি না, শুভ চেক করে, আমি সবাই হ্যান্ডরাইটিং চিনি। ইউনিক। আচ্ছা আচ্ছা আরে না না, আপনি কেন বলতেছি? আপনার বাসা কোথায়? মিরপুর 1? এখানে এখানে আসতে কষ্ট হয় না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, মানে আপনারা খুব ডেডিকেটেড, আমার খুব ভালো লাগছে দেখে। রিমাইন্ডস মি অফ মাই ওল্ড ডেজ। তখন হলো আমি যখন থিসিস করতেছিলাম, মাহবুব স্যারের ক্লাস করতে আসতাম, তখন তো মহাখালীতে ক্লাস হইতো, ঠিক আছে, যদিও ক্লাস কী করতো কিচ্ছু বুঝতাম না। স্যার তো তখন হলো স্ট্রিং থিওরি পড়াইতো একটা ক্লাসে, ওই আমি পারি না স্ট্রিং থিওরি, ঠিক আছে, আমি বুঝতাম না তো, আমি তো এটাই বলতেছি যে স্ট্রিং থিওরি বুঝি না, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ জানি না, ফিজিক্স ডিপার্টমেন্ট নিতে পারে, মাহবুব স্যার তো আর ক্লাস নেয় না এখন, স্যার তো যা ব্যস্ত, নিতে পারে, আমি জানি না। স্ট্রিং থিওরি শিখতে হলে আসলে কিছু জিনিসপত্র আগে শেখা লাগবে, আপনার রিলেটিভিটি, জেনারেল রিলেটিভিটি শেখা লাগবে, কোয়ান্টাম ফিল্ড থিওরি শেখা লাগবে, মানে প্রিকুইজিট আছে। হ্যাঁ কোন ম্যাথস ইউজ হয়? আচ্ছা আপনার ম্যাথ লাগবে হলো ডিফারেনশিয়াল জিওমেট্রি জানা লাগবে, জেনারেল রিলেটিভিটি শিখতে ডিফারেনশিয়াল জিওমেট্রি জানা লাগবে, আর কোয়ান্টাম ফিল্ড থিওরি শেখার জন্য আসলে ম্যাথ জানা লাগবে না, কিন্তু কোয়ান্টাম ফিল্ড থিওরি টাফ। আমি এই নিয়ে 3বার অ্যাটেম্প নিচ্ছি কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়ার, পারতেছি না। 4th অ্যাটেম্প নিব, কিন্তু নেওয়ার সাহস করতে পারতেছি না এখনও, ঠিক আছে। হ্যাঁ রাখলাম, ওনাদেরকে দিয়ে যান, ওনাদের সাথে দিবেন। আচ্ছা কোয়ান্টাম ফিল্ড থিওরি বেসিক্যালি কি? আমরা এখন বেসিক্যালি ধরেন সিঙ্গেল পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স করতেছি, ধরেন একটা কিউবিট, 2টা কিউবিট, এটসেট্রা এটসেট্রা। ধরেন আপনার কাছে একটা কিউবিট মানে ধরেন হ্যাঁ ধরেন আপনার কাছে একটা কথার কথা একটা ড্রাম আছে, এই ড্রামের প্রত্যেক পয়েন্টে একটা পার্টিকেল আছে না, টেকনিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস আছে, রাইট? তো ওই সবগুলোর উপর যদি কোয়ান্টাম মেকানিক্স করেন তাইলে মানে বেসিক্যালি আমরা এখন ফাইনাইট ডাইমেনশনাল কোয়ান্টাম মেকানিক্স করতেছি, মানে ইনফাইনাইট ডাইমেনশনাল কোয়ান্টাম মেকানিক্স করা লাগবে, মানে ইনফাইনাইট ডাইমেনশনাল না, আসলে টেকনিক্যালি বলা উচিত আমরা হইলো ফাইনাইট পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স করতেছি,
আর যদি আপনাকে ইনফাইনাইট পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স করতে হয় ওইটাই হলো কোয়ান্টাম ফিল্ড থিওরি, মানে ইউ হ্যাভ এ ফিল্ড, ঠিক আছে, যেটা প্রত্যেক পয়েন্টে একটা করে ফিজিক্যাল সিস্টেম আছে, এখন ওই সব কিছুর উপর হইলো ইয়া করতে হবে। আপনার ফাইনাল স্টেটটা কি? ফাইনাল স্টেট এটা এখন ক্যালকুলেশন করা লাগবে সবগুলো পয়েন্ট যোগ করে করে। এখানে একটা হচ্ছে 1-1 এর ক্ষেত্রে হচ্ছে আলফা স্কোয়ার পি প্লাস আলফা স্কোয়ার পি ইন্টু 1 মাইনাস পি। আলফা স্কোয়ার তো আসার কথা না? এখানে স্যার তো না, হ্যাঁ আসতে পারে আসতে পারে আসতে পারে। এরপরে স্যার এখানে হচ্ছে ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে, দেখা লাগবে আর কি। এত রিলেশন স্যার, হ্যাঁ অনেকটা লিখছেন সবাই? আচ্ছা লিখলে একজন কালেক্ট করে আমাকে জমা দেন। টাটা, দেখা হবে। দেন বৃহস্পতিবারই দেন। এখন একটা ঝামেলা হয়ে যাবে হলো আপনাদের ফেরত দিতে পারবো না, বাট ওই তো সলিউশন হয়তো আপলোড করে দিব, আপনারা চেক করে নিন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ। না একদিন তো দেখা হবে আপনার। হ্যাঁ ওনাদেরকে দেন, একজন কালেক্ট করেন প্লিজ, এগুলো কালেক্ট করে তারপর আমাকে দেন। হ্যাঁ ওই 9E20T। বৃষ্টি পড়তেছে, এখন যাবো কেমন? ওকে ঠিক আছে। বইয়ের যে কিছু প্রবলেম আছে না, ওইগুলো কি প্র্যাকটিস করবো মানে বইয়ের জন্য? ম্যাথ হ্যাঁ ম্যাথ আসলে করতে দিব না, মানে ধরেন লিনিয়ার অ্যালজেব্রা আর কি, যে না ম্যাথ দিব না, দিলে কোয়ান্টাম মেকানিক্সই দিব, যদিও আসলে ম্যাথ না পারলে না ম্যাথ মানে ধরেন প্রবলেম সেটে যেই ধরনের প্রবলেম দিচ্ছি ওই ধরনের প্রবলেমই দিব। আজকে 4 নাম্বার যেমন স্যার 4 নাম্বার প্রবলেম আমরা স্যার 2 সপ্তাহ ধরে করতেছি এই প্রবলেম। 2 সপ্তাহ লাগার কথা না, এটা একটু বেশি করতেছেন। 2 সপ্তাহ লাগার কথা না। না স্যার সবগুলো কঠিন বলতেছি না, বাট কিছু প্রবলেম যেমন 4 নাম্বার প্রবলেম ভালোই কঠিন স্যার। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।